আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। 30 দিনে অনুশীলনী বস কোর্সে প্রথম 7 দিন আমরা কবির স্যারের প্রথম পত্রের ফ্রি ট্রায়াল ক্লাস নিচ্ছি। এর মধ্যে আমরা 4টা ক্লাস নিয়ে ফেলছি। 4টা ফ্রি ক্লাসে আমরা কর্মমুখী রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, গুণগত রসায়ন প্রথম অংশ এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম প্রথম অংশ শেষ করছি। এবং আজকে আমরা নিয়ে আসছি রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের প্রথম অংশটা পড়ানোর জন্য। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, রাসায়নিক পরিবর্তন অধ্যায় কবির স্যারের যে এমসিকিউগুলো আছে সেগুলো আমরা পড়ব। প্রথম প্রশ্ন, বিভিন্ন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া হলো, কোন বিক্রিয়াটির গতির হার সর্বোচ্চ? সক্রিয়ণ শক্তি হচ্ছে একটা পাহাড়ের মতো। সক্রিয়ণ শক্তি একটা পাহাড়ের মতো। মনে করো এখানে কিছু পরিমাণ বিক্রিয়ক আছে, তারা উৎপাদে পরিণত হতে চায়, তাদেরকে এই সক্রিয়ণ শক্তি নামক পাহাড়টা ডিঙ্গাতে হবে। যত সংখ্যক অণু পাহাড়টা ডিঙ্গাতে পারবে তারা উৎপাদে পরিণত হতে পারবে। তাহলে যদি সক্রিয়ণ শক্তির মান বেশি হয় তাহলে তারা বেশি যেতে পারবে না, তখন হার কম হবে। আর যদি সক্রিয়ণ শক্তির মান কম হয় তাহলে হার সর্বোচ্চ হবে। তার মানে বুঝতে পারলাম সক্রিয়ণ শক্তির সাথে আমাদের যে বিক্রিয়ার হার এটা ব্যস্তানুপাতিক। এই জিনিসটা লিখে রাখতে পারো, সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হার হচ্ছে ব্যস্তানুপাতিক। একটা বেশি হলে একটা কম হবে। তাহলে বলছে কি বিক্রিয়ার হার সর্বোচ্চ কার? আমি খুঁজবো সক্রিয়ণ শক্তি কার সবচেয়ে কম। 1.32, 2.31, 1.02, আর এটা দেখো 0.5 × 10⁻², মানে 0.005 সবচেয়ে কম হচ্ছে এইটা। এই জন্য এর বিক্রিয়ার হার সর্বোচ্চ হবে, এর স্পিড বেশি হবে। ঠিক আছে, এর বিক্রিয়ার হার সর্বোচ্চ হবে। এরপরে প্রশ্ন দেখো, অ্যামোনিয়া এবং এই Cl বিক্রিয়ায় NH4+ এবং Cl- তৈরি হয়েছে। উপরের বিক্রিয়াটির জন্য নিচের কোনটি সঠিক? তো আমরা দেখে বুঝতেছি এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া আমরা কি জানি, লবণ এবং পানি তৈরি হয়। এবং এটা হচ্ছে লবণ, লবণটাকে ভেঙে লেখছে, প্লাস পানি লেখা যাবে। এবং অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে আমরা কি বলি? প্রশমন বিক্রিয়া বলি। ওকে, নিচের কোন বিক্রিয়ার উপর সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই? মানে কোন বিক্রিয়ায় চাপের প্রভাব নেই? তো আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে নোট করো। যখন বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার সমান হবে, এই জিনিসটা সবাই লিখে রাখো। যখন বিক্রিয়কের মোল সংখ্যা আর উৎপাদের মোল সংখ্যা সমান হবে তখন সেই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব নাই। আরেকটা সিস্টেম আছে, যদি দেখো যে বিক্রিয়ক এবং উৎপাদের সবগুলা সলিড, যেমন এখানে দেখতেছো সলিড, অথবা যদি লিকুইড থাকে সেই ক্ষেত্রে চাপের প্রভাব থাকবে না। চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। চাপের প্রভাব গ্যাসের জন্য। তাহলে সলিডের ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নাই। ঠিক আছে, আমরা দেখলাম বাকি সব হচ্ছে গ্যাস। এখন উত্তর বের করতে হবে। এখানে বামে বিক্রিয়কে 1 মোল, উৎপাদের 2 মোল, মিলল না। এখানে দেখো বিক্রিয়কে 2 আর 1 3 মোল, আর এখানে উৎপাদে 2 মোল, মিলল না। এখানে বিক্রিয়কে 1 + 1 2, উৎপাদেও 2। তার মানে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান, তার মানে এর উপর চাপের কোনো প্রভাব নাই। এর উপর কি চাপের কোনো প্রভাব নাই? কথা ক্লিয়ার? নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি করছে NO বা নাইট্রিক অক্সাইড। এখানে ΔH এর মান 160 কিলোজুল। বিক্রিয়াটি সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়? এই নিয়ে আমরা একটু বেসিক পড়াশোনা এখন করব। ঠিক আছে, তো সবাই একটু খেয়াল করো। আমাদের বিক্রিয়া মূলত হইতে পারে 2 রকম তাপের উপর ভিত্তি করে। একটা হইতে পারে তাপ উৎপাদী, আরেকটা হইতে পারে তাপ হারী। সবার প্রথম কথা আমাকে দেখে বুঝতে হবে কে তাপ উৎপাদী কে তাপ হারী, দেখে বুঝতে হবে। বিক্রিয়া যদি দেখে না বুঝি তাহলে তো হবে না। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান নেগেটিভ থাকবে, তাপ হারী বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মান পজিটিভ থাকবে। কোনো বিক্রিয়ায় দেখবা ΔH এর মান দেওয়া থাকে না, এটা অন্যভাবে বুঝতে হবে। কেমনে বুঝতে হবে? মনে করো বিক্রিয়াটা এরকম, A + B তৈরি হয়েছে C + D +
180 কিলো জুল, মনে করে এভাবে লেখা। তাহলে এখানে আসলে কি বোঝায়? বাম পাশে এগুলা হচ্ছে বিক্রিয়ক, বাম পাশে এগুলা কি বিক্রিয়ক, আর ডান পাশে হচ্ছে এগুলা উৎপাদ, মানে উৎপন্ন হয়েছে। উৎপাদ মানে কি উৎপন্ন হয়েছে, তাহলে তাপ উৎপন্ন হয়েছে এখানে C+D এবং তাপ উৎপন্ন হয়েছে। তাহলে এরকম যদি ডান পাশে তাপের মান দেওয়া থাকে সেটা তাপ উৎপাদী, ঠিক আছে। তাহলে ডান পাশে কি হবে, এখানে কি হবে, এখানে কি হবে, যদি A+B প্লাস তাপ লেখা থাকে, উৎপাদে পরে যায় C+D, সেটা হচ্ছে তাপ হারি। অথবা যদি ডান পাশে মাইনাস থাকে, A+B তৈরি হয়েছে C+D, ঠিক আছে, মাইনাস তাপ, মাইনাস তাপ মানে কি তাপটা হারায় গেছে, মাইনাস তাপ মানে হচ্ছে তাপটা হারায় গেছে, সেটাও কি তাপহারী বিক্রিয়া হবে, সেটাও হচ্ছে তাপহারী বিক্রিয়া হবে। এগুলো দেখে আগে চিনতে হবে, এইগুলা দেখে আগে তোমাকে চিনতে হবে যেটা হচ্ছে তাপ উৎপাদী নাকি তাপহারী, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তো এই যে আমরা বলতেছি তাপ উৎপাদী বিক্রিয়া, শুধু এইটার ক্ষেত্রে মুখস্থ রাখবা, বাকিটা এমনি বের হবে। সব যদি মুখস্থ করতে যাও, সব যদি খাইতে যাও, তাহলে কিচ্ছু মনে থাকবে না। তাই পড়বা হচ্ছে একটা, বাকিগুলা অপশন দেখে বের করবা। তাপ উৎপাদী বিক্রিয়া, চিন্তা করো এখানে কি হচ্ছে, এখানে এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক তৈরি করতেছে C+D প্লাস তাপ। তাপ উৎপাদী বিক্রিয়ায় অলরেডি তাপ তৈরি হচ্ছে, তুমি যদি এখানে তাপমাত্রা বাড়াও সে পছন্দ করবে? অলরেডি সে গরম, তাপ তৈরি করতেছে। তুমি যদি তাপমাত্রা আরো বাড়ায় দাও সে তো রাগ করবে, সে রাগ করে বলবে আমার তোর তাপ লাগবে না, তোর তাপ তুই নে, তাপটা সে ফিরাই দেবে। এই যে তাপটা ফিরাই দিল, বিক্রিয়াটা বামে সরে আসলো, বিক্রিয়া বামে সরে আসবে। তো এই কথাটার মানে কি, বিক্রিয়া বামে সরে আসা, এই কথাটার মানে বুঝতে হবে। বাম দিকে আছে বিক্রিয়ক, তার মানে বিক্রিয়কের পরিমাণ বাড়বে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে। উল্টা দিকে উৎপাদের পরিমাণ কমবে, উৎপাদের পরিমাণ কমবে। যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াই, বিক্রিয়া বামে সরে আসবে বা সাম্যাবস্থা বামে সরে আসবে, বিক্রিয়কের পরিমাণ বাড়বে, উৎপাদের পরিমাণ কমবে। ক্যাপিকে সিনেও পড়া আছে, সেটা পরে বলবো। তো এটা আমাদের ক্লিয়ার। এখন মনে করো বললো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমায় দিচ্ছে, তাহলে বাড়াইলে যদি বামে আসে, কমায় দিলে ডানে যাবে, শেষ। আচ্ছা, মনে করো তাপ উৎপাদী বলতে নেই, বলছে তাপ হারি, তাপ উৎপাদিতে তাপ বাড়াইলে বামে আসে, তাহলে তাপ হারিতে তাপ বাড়াইলে ডানে যাবে। আমি কথাগুলো বুঝাইতে পারলাম? জাস্ট একটা পড়ছি, বাকি সবগুলো এমনিই পারবো। দেখো পড়ছি একটা, পারবো চারটা। কেমনে? তাপ উৎপাদিতে তাপমাত্রা বাড়াইলে বামে আসে, তাহলে তাপ হারিতে তাপমাত্রা বাড়াইলে ডানে যাবে। তাইলে তাপ হারিতে তাপমাত্রা কমাইলে কি হবে? বামে আসবে। একটা মুখস্থ করবা, সবগুলো এমনি পারবা। ঠিক আছে? তো চলো আমরা এখন হচ্ছে প্রশ্নটার মধ্যে যাই। এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়া আমি ΔH এর মান দেখলাম পজিটিভ, ΔH এর মান পজিটিভ, মানে এটা তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করছে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বামে আসে, তাহলে তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে ডানে যাবে। আনসার ডানে। এই যে 5 নাম্বার এমসিকিউটা সবাইকে বুঝাইতে পারছি কিনা সবাই একটু আমাকে জানাও। 5 নাম্বার এমসিকিউ সবাইকে আমি বুঝাইতে পারছি কিনা। নিচের কোন বিক্রিয়ায় ক্যাসি এবং ক্যাপি এর মান সমান? আগের মতোই, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সেম হয় সেক্ষেত্রে ক্যাসি এবং ক্যাপি এর মান সমান হবে। বাম পাশে 1 এবং 3 4 মোল, ডান পাশে 2 মোল, মিলে নাই। বাম পাশে 1 মোল, ডান পাশে 2 মোল, মিলে নাই। বাম পাশে 2 মোল, ডান পাশেও কি 2 মোল, মিলছে? বামেও 2, ডানেও 2, মিলছে তো? মিলার কথা? নো, এটাও মিলে নাই। কেন মিলে নাই? এই যে লিকুইড আছে, আমরা বলছিলাম শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে, লিকুইড বা সলিড হইলে সেটা বাদ। তাহলে বাম পাশে আসলে 2 মোল না, বাম পাশে হচ্ছে গ্যাসেও 1 মোল। এইটা দেখি, এই যে 2 মোল, এই যে কি 2 মোল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। বুঝাইতে পারলাম কথাটা? বুঝাইতে পারছি? সাম্যাঙ্কের উপর কোন নিয়ামকের প্রভাব আছে? তো এরকম প্রশ্ন আসে, সাম্যাঙ্কের উপর কোন নিয়ামকের প্রভাব, বা সাম্য ধ্রুবকের উপর। সাম্যাঙ্ক না বলে সাম্য ধ্রুবক বলতে পারে। এইটা পারার জন্য আমি একটা বই থেকে ছবি নিয়ে আসছি। এই সাম্য ধ্রুবক বলুক বা বিক্রিয়ার হার ধ্রুবক বলুক, বেসিকগুলো আসলে একই।
ধ্রুবক মানে কি? যা পরিবর্তিত হয় না। ধ্রুবক মানে যা পরিবর্তিত হয় না, কিন্তু মাথায় রাখবা এই ধ্রুবকও পরিবর্তিত হয় তাপমাত্রা পরিবর্তন করলে। তাপমাত্রা পরিবর্তন করলে এই ধ্রুবক কি হয়? পরিবর্তন হয়, কিন্তু ঘনমাত্রা কোনো প্রভাব নাই। বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা এবং ঘনমাত্রা উভয়ের প্রভাব আছে। এই দেখো, তাপমাত্রার পরিবর্তনে বিক্রিয়ার হার পরিবর্তিত হয়, আবার ঘনমাত্রার উপর নির্ভর করে। তাহলে এই যে এই 2 এবং 4 নাম্বার পয়েন্ট, এই দুইটা গুরুত্বপূর্ণ এবং একক লাগবে। বিক্রিয়া হারের একক মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 সালে আসছিল। মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 সালে এই প্রশ্নটা আসছিল যে বিক্রিয়ার হারের একক কি, অনুশীলনী প্রশ্ন। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবক দেখো, তাপমাত্রার পরিবর্তনে হার ধ্রুবকের মানও পরিবর্তিত হয়, এটাও হয় এটাও হয়। বাট বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভরশীল না, কারণ এটা একটা ধ্রুবক, মাত্রই বললাম। ঠিক আছে, আর বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, প্রথম ক্রম দ্বিতীয় ক্রম এদের উপর নির্ভর করে। এই যে যেমন ধ্রুবক বললাম, একই রকম কি এই সাম্যাঙ্ক, সাম্যাঙ্ক কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর, এই ঘনমাত্রার উপর নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে না। বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়? তো আমরা একটু আগে তাপমাত্রার পড়া পড়ছি, এখন আমরা হচ্ছে একটু ঘনমাত্রার পড়া পড়ব। ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মানে তুমি সহজে বলো এর পরিমাণ, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। ঘনমাত্রা মানে তুমি চিন্তা করো পরিমাণ। A প্লাস বি তৈরি করতেছে C প্লাস ডি, এটা বিক্রিয়ক, এটা উৎপাদ। মনে করো আমি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ায় দিছি, তার মানে বিক্রিয়কের পরিমাণ বাড়ায় দিছি ব্যালেন্স করার জন্য। দুই পাশে ব্যালেন্স করতে হবে, দাঁড়িপাল্লা এ পাশে বাইরে গেছে, ব্যালেন্স করার জন্য কিছু পরিমাণ কি এই পাশে চলে যাবে, তখন ব্যালেন্স হয়ে যাবে। তাহলে ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে ডানে যাবে। আবার যদি উৎপাদের ঘনমাত্রা বাড়ায় দিই, ব্যালেন্স করার জন্য বামে আসবে। এই হচ্ছে নর্মাল কথা, একদম এর চেয়ে বাইরে তোমার কোনো প্রশ্ন করবেই না। ঠিক আছে, নেক্সট চাপের বিষয়টা বুঝতে হবে। আমরা এগুলো কি পড়তেছি? আমরা এগুলো লা শাতিলের নীতি পড়তেছি। তোমরা যারা অধ্যায়টা একবার হলে পড়ছো তারা জানো, লা শাতিলের নীতিতে এগুলো বলা আছে। চাপের প্রভাব, তো প্রথম কথা, চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্যাস ছাড়া যদি অন্য কেউ থাকে তখন আবার কি এটা প্রযোজ্য হবে না। আচ্ছা, তো চাপের প্রভাব খেয়াল করো। মনে করো বললাম যে বাম পাশে আছে 3 মোল, ডান পাশে আছে 2 মোল। বাম পাশে 3 মোল, ডান পাশে 2 মোল, বা বাম পাশে 4 মোল, ডান পাশে 2 মোল। এখানে আমি চাপ বাড়াইলাম, কি করছি? চাপ বাড়াইছি। অলওয়েজ ব্যাপনের মতো বেশি থেকে কমের দিকে যাবে। ব্যাপনটা সবাই জানি, ব্যাপন মানে কি? বক। ব্যাপন মানে বক, বক মানে কি? বেশি থেকে কম। তো চাপের ক্ষেত্রেও সেম, চাপ যখন বাড়াবো বেশি থেকে কমের দিকে যাবে, 3 থেকে 2 এর দিকে যাবে। যদি উল্টা হইতো, যদি এমন হইতো এখানে 4 মোল এখানে 2 মোল, তাইলে আবার কি ডান থেকে বামে আসতো চাপ বাড়াইলে। এগুলো খুবই 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 বেসিক কথাবার্তা, প্রশ্ন সলভ করলে এমনি পারবা। এই দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছি, তার মানে বাম পাশে বেড়ে গেছে, ডানে গিয়ে ব্যালেন্স করবে। অ্যামোনিয়াকে উচ্চ চাপে প্রয়োগে তরল করা হলে সাম্যাবস্থার অবস্থান কোন দিকে স্থানান্তরিত হয়? দেখো, বাম পাশে 1 আর 3 4, তাহলে বাম পাশে বেশি ডান পাশে কম, বাম পাশে বেশি ডান পাশে কম। তো চাপ প্রয়োগ করলে বাম থেকে ডানে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। ব্যাপনের মতো বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। শেষ। নিম্নের বিক্রিয়ায় উপাদান ডি এর ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা কোন দিকে স্থানান্তরিত হয়? দেখো, এই যে ডি এর ঘনমাত্রা বৃদ্ধি করছে, ডি এর ঘনমাত্রা, তার মানে উৎপাদের পরিমাণ বাড়াইছে, ডানে বেড়ে গেছে, ব্যালেন্স করার জন্য বামে আসবে। ডানে বেড়ে গেছে, ব্যালেন্স করার জন্য কি বামে আসবে। চাপের একক এটিএম হলে নিম্নের বিক্রিয়ায় ক্যাপির একক কি? এটা আসলে কোনো ব্যাপার না, আমি ক্যাপি কেসির একক নিয়ে একটু কথাবার্তা বলি। ক্যাপির কথা যদি বলি, পিতে হচ্ছে প্রেসার, প্রেসার মানে হচ্ছে একক, প্রেসার মানে হচ্ছে অ্যাটিএম, প্রেসার মানে হচ্ছে অ্যাটিএম। এখন মনে করো আমি তোমাকে বিক্রিয়া দিলাম, ধরো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে তৈরি করতেছে 2 মোল অ্যামোনিয়া সাপোজ। তাহলে এখানে আমরা ডেল এনটা বের করব। ডেল এন মানে কি? মোলদ্বয়ের পার্থক্য। কার মোল? উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। 2 মাইনাস 4, 4 কেন? এখানে 3 আর 1 4, তাহলে এখানে ডেল এন এর মান আসছে -2। এই যে ডেল এন এর মান, এটা এটিএম এর মাথায় বসায় দিব। ক্যাপের এককের জন্য ডেল এন এর মান এটিএম এর মাথায় বসায় দিব।
তাহলে ATM টু দি পাওয়ার -2 এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য ক্যাপিয়ার একক। ঠিক আছে, তো ক্যাসির একক কি হবে? কিচ্ছুই না। ক্যাসি মানে কি? সিতে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে এই যে মোল পার লিটার দেখতেছো, এর মাথায় মানটা বসায় দিবা, ডেল এন এর মান -2। তাহলে কি হইলো? মোল ইনভার্স টু লিটার স্কোয়ার। লিটার মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। বুঝতে পারছো? লিটার মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে। অথবা যদি এটা না থাকে তাহলে এটা হবে মোলার, মোলার মাথার মধ্যে কি -2, এটাও হবে। মোলার মানে মোল পার লিটার, এই মোলার মানে কি? মোল পার লিটার। ঠিক আছে, এ হচ্ছে পড়াশোনা, এগুলো পরীক্ষায় আসে। ওকে, নেক্সট সবাই একটু খেয়াল করো। এই যে বাম পাশে 1, ডান পাশে কত? 1 আর 1 2, তো 2 - 1 মানে 1, একেমে মাথায় 1 বসছে, এটাই আনসার। ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার হলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ক্যাসিয়ের একক কি? একটু আগে যেটা করাইছি, বামে 1 আর 3 হচ্ছে 4, ডানে হচ্ছে 2, তাহলে ডেল এন এর মান হচ্ছে 2 - 4 মানে -2। তাহলে মোল পার লিটার, মোল পার লিটারের মাথায় যদি -2 বসাই, তাহলে মোলের মাথায় আসবে ইনভার্স আর লিটার হয়ে যাবে স্কয়ার। ঠিক আছে, একটু খেয়াল রাখবা। নিম্নের বহুমুখী বিক্রিয়া চাপের প্রভাব কি? চাপের প্রভাব কি? একটা সলিড, তাহলে এটা বাদ, কাটা, বামে 1 মোল, ডানে 1 মোল, তার মানে কি? এখানে চাপের প্রভাব নাই। আনসারটা ভুল আছে, চাপের প্রভাব নাই। ঠিক আছে, সলিড যেহেতু এখানে এর কোনো ভূমিকা থাকবে না। বামেও 1 মোল, ডানেও 1 মোল, তো চাপের কোনো প্রভাব থাকবে না। ঠিক আছে, ওকে, চাপের প্রভাব থাকবে না, কারণ হচ্ছে কি এখানে এই যে হচ্ছে সলিড। ওকে, ভুল আছে আনসারটা। তাপমাত্রা বৃদ্ধি করলে নিচের বিক্রিয়া অনুসারে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদনের উপর কি প্রভাব পড়বে? প্রথমে আমি দেখলাম ডেল এইচ এর মান, কি ডেল এইচ এর মান নেগেটিভ। ডেল এইচ এর মান নেগেটিভ মান হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া বাম দিকে আসে। বাম দিকে আসা মানে সালফার ট্রাইঅক্সাইডের উৎপাদন কমবে। কারণ সে উৎপাদের পরিমাণ কমে। বাম দিকে আসা মানে বিক্রিয়কের পরিমাণ বাড়া, উৎপাদের পরিমাণ কমা, এই যে উৎপাদন হ্রাস পায়। বলতে সালফার ট্রাইঅক্সাইডের উপর কি ভূমিকা? উৎপাদন হ্রাস পায়। ঠিক আছে, ক্লিয়ার এটা? নিম্নের বিক্রিয়াটির জন্য সাম্যাবস্থার উপর তাপমাত্রা ও চাপের বৃদ্ধির প্রভাব উল্লেখ করো। এই যে দেখো, এই বিক্রিয়াটা তাপমাত্রা ও চাপের বৃদ্ধির প্রভাব উল্লেখ করতে বলছে। বাম পাশে 2 আর 1 3 মোল, ডান পাশে 2 আর 1 3 মোল, তার মানে চাপের প্রভাব নাই, কিন্তু তাপমাত্রার প্রভাব তো আছে, চাপের প্রভাব নাই। এখানে তো শুধু লেখছে প্রভাব নাই। প্রভাব নাই মানে কি? তাপমাত্রা ও চাপ দুইটাই না, চাপের প্রভাব নাই, বাট তাপমাত্রার প্রভাব তো থাকবে। দেখো মাইনাস দেওয়া, ডেল এইচ মাইনাস মানে কি? ডেল এইচ নেগেটিভ মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়াই, বিক্রিয়া বামে আসবে, এই যে সাম্যাবস্থা বামে স্থানান্তরিত হয়। বৃদ্ধির প্রভাব বলছে, তাই বৃদ্ধি করলে কি হবে? সাম্যাবস্থা বামে আসবে। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া বামে আসে। একটি তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? এই নির্দেশক পাওয়ার জন্য আমরা একটা চার্ট নিয়ে আসছি। এই যে এই নির্দেশকটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এখান থেকে পিএইচ এবং এই যে কালারগুলা পরিমাণগত রসায়ন অধ্যায় শিখবো, এই অধ্যায় না। পিএইচ এবং কালার পরিমাণগত রসায়ন থেকে শিখবা, রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে এগুলো লাগবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার, অ্যাসিডটা তীব্র, বুঝো কিন্তু অ্যাসিডটা তীব্র। এই ক্ষেত্রে মিথাইল নামে যেগুলো পাবো, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ। আমি তোমাকে যদি একটু ট্রিক দেই, আমরা জানি অনীলা, আমরা কি জানি? অনীলা মানে অম্ল নীলকে লাল করে, তার মানে যখন অ্যাসিডটা তীব্র বা তীব্র অ্যাসিড, তখন আমি এখানে লাল পাবো, মিথাইল রেড। লালের কাছাকাছি কালার হচ্ছে অরেঞ্জ। আমি কথাটা কি বুঝাতে পারছি কিনা? অনীলা, অম্ল নীলকে লাল করে। তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারক মানে কি? অম্লটা এখানে তীব্র, অম্ল তীব্র মানে কি? সেখানে লাল আসবে, রেড এবং অরেঞ্জ। কথা বুঝাতে পারছি? যদি এমন হয় তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারক দুইটাই তীব্র, তাহলে সব নির্দেশক ব্যবহার করা যাবে, যে কোনো নির্দেশক ব্যবহার করা যাবে।
আর যদি এমন হয় মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারক, মৃদু মৃদু, তখন কোনো নির্দেশক উপযুক্ত নয়, কোনো নির্দেশক কাজ করবে না। আর যদি ক্ষারটা তীব্র হয় তখন ফেনফথেলিন, ফেনফথেলিন নামটা মুখস্থ রাখবা, ফেনফথেলিনের নামটা মুখস্থ রাখবা। এটা পরিমাণগত রসায়নে বারবার আসবে, পরিমাণগত রসায়নে এমসিকিউ বারবার আসবে এটা। ওকে ডান। তাহলে আমরা বুঝতে পারছি, দেখো তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার, তার মানে অ্যাসিডটা তীব্র, রেড এবং অরেঞ্জ, এই যে অরেঞ্জ পাইছি দাগায় দিলাম, শেষ। একটি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার, এই যে তীব্র ক্ষার, অ্যাসিডটা মৃদু, ফেনফথেলিন। ক্লিয়ার? সবাই একটু আমাকে জানাও এই দুইটা ক্লিয়ার কিনা। HSO4 মাইনাস আয়নের অনুবন্ধী ক্ষারক কোনটি? তো আমরা এখন বেসিক ক্লিয়ার করব অনুবন্ধী ক্ষার এবং অনুবন্ধী অম্ল, এই দুইটা। ঠিক আছে, অনুবন্ধী ক্ষার কেমনে বের করব, অনুবন্ধী অম্ল কেমনে বের করব, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করবো এখন। ঠিক আছে, তো যে কোনো আমরা নিতে পারি, মনে করো হচ্ছে বললাম H, যেটা প্রশ্নে দিছে এটাই নিলাম, HSO4 মাইনাস। ঠিক আছে, আমরা জানি যে অম্ল মানেই H প্লাস, আমরা জানি অম্ল মানেই কি H প্লাস। তো যদি জিজ্ঞেস করে এর অনুবন্ধী অম্ল কোনটা, এর অনুবন্ধী অম্ল কোনটা, তুমি সুন্দর করে এখানে H প্লাস অ্যাড করে দিবা, কারণ অম্ল মানেই H প্লাস। তাহলে এখানে কি হবে, H2SO4, একটা হাইড্রোজেন যোগ করলাম। যদি বলে যে এই যে দেখতেছো, আমি দেখো অ্যাসিড বলে এটা নীল লাল কালার দিয়ে লিখছি, এখন ক্ষার লিখবো তাই নীল কালার দিয়ে লিখতেছি। ক্ষার কি নীল হয় আর অ্যাসিড হচ্ছে লাল হয়। ক্ষার লিটমাস পেপারে নীল কালার দেয় আর অ্যাসিড হচ্ছে লিটমাস পেপারে লাল কালার দেয়। এখন মনে করো তোমাকে বললো এই যে আয়নটা, এটার অনুবন্ধী ক্ষার কি, অনুবন্ধী কি ক্ষার কি, তখন তুমি একটা H প্লাস সরায় দিবা। তাহলে আগে ছিল একটা H, এখন এটাও সরে যাবে, তখন হয়ে যাবে SO4 2 মাইনাস, SO4 2 মাইনাস। মনে থাকবে অনুবন্ধী ক্ষার বললে H প্লাস বিয়োগ করে দিব, অনুবন্ধী অম্ল বললে H প্লাস যোগ করে দিব, শেষ। এটাই বেসিক ছিল এখানে। তাহলে HSO4 মাইনাস অনুবন্ধী ক্ষার বলছে, তাহলে আমি কি করব, H প্লাস বাদ দিয়ে দিব, এই যে SO4 2 মাইনাস। HSO4 মাইনাস এই আয়নের অনুবন্ধী অ্যাসিড কোনটি, অ্যাসিড বললে H প্লাস যোগ করে দিব, তাহলে আমাদের কি H2SO4, H2SO4। আরেকটা জিনিস তোমাদের পড়ায় রাখি, এই যে দেখতেছো এইখান থেকে আমরা অনুবন্ধী ক্ষারও পাচ্ছি, আবার অনুবন্ধী কি অম্লও পাচ্ছি, তাই না? অনুবন্ধী ক্ষারও পাচ্ছি, আবার অনুবন্ধী কি পাচ্ছি, অম্লও পাচ্ছি। এই জিনিসটার নাম হচ্ছে উভধর্মী। ঠিক আছে, এই জিনিসটার নাম কি, উভধর্মী। ধরে এটা এটাই দিই। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে উভধর্মী যে আয়ন। তো এটা হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন অধ্যায় আছে, আমি শিখাই দিই। যেই সকল যৌগের মধ্যে তুমি হাইড্রোজেন পাবা এবং মাথায় মাইনাস পাবা তারা হবে উভধর্মী। হাইড্রোজেন পাবা এবং মাথায় মাইনাস পাবা, দু একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবা। এই যে দেখতেছো HSO4 মাইনাস, HSO4 মাইনাস, এটা একটা উদাহরণ। তারপরে আমরা বলতে পারি HCO3 মাইনাস। এরকম যে হাইড্রোজেনযুক্ত যৌগ এবং মাথার মধ্যে মাইনাস, এরকম যারা, তারা হচ্ছে উভধর্মী। ঠিক আছে, কোথায় পড়ছি এটা, পরিবেশ রসায়ন অধ্যায়ে ব্রনস্টেড লাউরি, তারপর হচ্ছে আমরা যখন বিভিন্ন অ্যাসিড ক্ষার মতবাদ পড়ি ওই পাঠটার মধ্যে আছে। ঠিক আছে, ওকে, ব্রনস্টেড লাউরি তত্ত্বের মধ্যে এগুলোর মধ্যে পাবা। ওকে, হাইড্রোজেন এবং মাথার মধ্যে মাইনাস। ওকে ডান, তাহলে আমাদের এই পড়াটা গেল। এখন আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি যে Fe2O3 এর অম্লত্ব কত। তার মানে আমাদের প্রশ্ন আসছে অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ে, অম্লত্ব এবং ক্ষারকত্ব নিয়ে, তাই না? এই নিয়ে আমাদের খুবই সুন্দর সাবাসের খুবই সুন্দর কন্টেন্ট আছে। আমি বলে দিই কিভাবে মনে রাখবা। যদি এটা অ্যাসিড হয়, যদি দেখো যে এটা অ্যাসিড HCl H2SO4, তাহলে এর মধ্যে যে কয়টা হাইড্রোজেন সে ত্যাগ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষারকত্ব। বুঝতে পারছো কিনা? অম্লের ক্ষারকত্ব থাকে আর ক্ষারকের অম্লত্ব থাকে উল্টা। ক্ষারকত্ব থাকবে অম্লের, উল্টা জিনিস। বুঝতে পারছো? আচ্ছা, যেমন পুরুষের থাকে বউ, বউর থাকে জামাই, বিষয়টা এরকম। আচ্ছা, তো একটা অ্যাসিড যে কয়টা হাইড্রোজেন আয়ন বা H প্লাস ত্যাগ করতে পারে সেটাই হচ্ছে তার ক্ষারকত্ব। যেমন HCl একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, H2SO4 দুইটা হাইড্রোজেন ত্যাগ করতে পারে। তোমাদের প্রতি আমার প্রশ্ন, H3PO3 এর ক্ষারকত্ব কত হবে?
তোমাদের প্রতি আমার প্রশ্ন, H3PO3 এর ক্ষারকত্ব কত হবে? H3PO3 তে হাইড্রোজেন আছে 3টা, তাহলে যে কেউ প্রথম দেখায় বলবে এর ক্ষারকত্ব হচ্ছে 3, এটা বললেই ভুল হবে। কেন ভুল হবে? এর গঠনের জন্য। আমি জাস্ট একটা মিনিট তোমাদের বোঝাচ্ছি। এই যে ফসফরাসের 5টা হাত, এই 5টা হাতের মধ্যে এখানে অক্সিজেন থাকবে, এখানে হচ্ছে তোমার কি অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকে কি, অক্সিজেনের সাথে কি থাকবে? অক্সিজেন থাকে হাইড্রোজেন থাকবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন থাকবে, আর হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা 1 2 3 4 কয়টা হলো? H3PO4 রাখতেছি আমি, H3PO4, এখানে হচ্ছে অক্সিজেন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে H3PO4 এর স্ট্রাকচার। ঠিক আছে, H3PO4 এর স্ট্রাকচার এটা। এখানে খেয়াল করলে দেখতে পাবা হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা 2.1 আর অক্সিজেনের 3.5। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের কারণে এই ইলেকট্রনগুলো অক্সিজেন টান দেয়, হাইড্রোজেন বের হয়ে চলে যায়। এখান থেকেও হাইড্রোজেন বের হয়ে চলে যায়, এখান থেকেও হাইড্রোজেন বের হয়ে চলে যায়। কিন্তু আর তো 3টা হাইড্রোজেন চলে গেল, তার মানে এটার 3টা হাইড্রোজেন ত্যাগ করার সক্ষমতা আছে, তার হচ্ছে 3। এই যে আমরা এখানে লিখে রাখছি, তার হচ্ছে 3। কিন্তু আমরা যদি H3PO3 স্ট্রাকচারটা দেখি, এই যে H3PO3 আমি এখানে লিখি, H3PO3, এই ক্ষেত্রে ফসফরাসের মধ্যে দেখবা যে আমাদের এই যে OH, এই যে হচ্ছে OH, এই যে হচ্ছে OH, একটা 2টা, আরেকটা হাইড্রোজেন থাকবে এইখানে। মানে এটা হচ্ছে এই দেখো 5টা হাত, 1 2 3 4 5টা হাত, 3টা অক্সিজেন, H3PO3। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেখানে একটা অক্সিজেন মিসিং, একটা অক্সিজেন কম, যার কারণে এই হাইড্রোজেনটা সরাসরি ফসফরাসের সাথে কানেক্টেড। এই ফসফরাসের পিএইচ তড়িৎ-ঋণাত্মকতার মান কত? 2.1। আবার হাইড্রোজেনে কত? 2.1। তো কেউ কাউকে ছাড় দিতে চাইবে না, ইলেকট্রন যার যারটা তার কাছে থাকবে। এই হাইড্রোজেন আর বের হয় না। কয়টা হাইড্রোজেন বের হয়? 2টা হাইড্রোজেন বের হয়, এই জন্য এর ক্ষারকত্ব হয় 2। এই যে লিখছি 2। একই সিস্টেমে H3PO2 এর ক্ষারকত্ব হয় 1। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। P2O5 আমি মনে রাখতাম 5 আর 2 যোগ করলে হয় 7, এত বেশি তো আর কারো হয় না। তাহলে হচ্ছে হাইয়েস্ট হচ্ছে 6, তাই মান হচ্ছে 6। কার্বন ডাইঅক্সাইডের মধ্যে 2 আছে, 2 দিয়ে 2 মনে রাখতাম। অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে আসতেছি, অ্যালুমিনিয়াম অক্সাইড নিয়ে একটু পরে পড়া দেখাচ্ছি। খেয়াল করো, অম্লত্বর মধ্যে আসছি আমরা। তাহলে অম্লত্ব কার থাকবে? ক্ষারের অম্লত্ব থাকবে। সোডিয়াম হাইড্রোক্সাইড একটা OH ত্যাগ করে, তাই 1। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2টা, তাই 2। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী +2, তাই এটা 2। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3টা হাইড্রোক্সাইড, তাই 3। এই যে এই প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করছে, আমাদের প্রশ্নে এই প্রশ্ন জিজ্ঞেস করছে Fe2O3, আমি ভাই মনে রাখতাম 3 2 6। এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানেও অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এখানেও অ্যালুমিনিয়াম অক্সাইড আছে। প্রশ্ন হচ্ছে কেন? আমি যখন প্রশ্ন করি অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত, সবাই বলে ভাই 6 ছক্কা। আরে ভাই, তুমি সারা জীবন পড়ে আসছো অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব, প্রশ্নে যখন জিজ্ঞেস করে অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষারকত্ব কত, তুমি 6ই দাগাও কেন? এটা তো উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড না? তাহলে উভধর্মী অক্সাইড মানে কি? সে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, সে ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে, তার মানে তার অম্লত্বও থাকবে, তার ক্ষারকত্বও থাকবে। যেহেতু সে 6টা অম্লকে প্রশমিত করতে পারে, 6টা অম্লকে প্রশমিত করতে পারে, তাই তার অম্লত্ব হচ্ছে 6। আর যেহেতু সে 2টা ক্ষারকে প্রশমিত করতে পারে, তাই তার ক্ষারকত্ব হচ্ছে 2। এইটা আর ভুল করো না, কবির স্যারের অনুশীলনীতে প্রশ্নটা আছে, কবির স্যারের অনুশীলনীতে প্রশ্নটা আছে। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড, তার মানে এর অম্লত্বও থাকবে, এর ক্ষারকত্বও থাকবে। যদি প্রশ্ন আসে অম্লত্ব কত, তখন তুমি 6 দাগাও, সমস্যা নাই। বাট ক্ষারকত্ব আসলেও যদি তুমি 6 দাগায় দাও, তুমি তো বোকা, তুমি অর্ধেক পড়লা। কথা বুঝতে পারছো? এই জিনিসগুলোই তোমরা ভুল করো। তাহলে আমি এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? এটা আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, নেক্সট। এই যে দেখো আমাদের পড়া কিন্তু শেষ। Fe2O3 3 2 6, 3 2 6। এই যে দেখতেছো যেগুলো লাল কালার মার্ক করা, সব হলুদের মাঝে, তুমি হাজার হলুদের মাঝে কিছু লাল, তাই না? তো এই যে হাজার হলুদের মাঝে যেগুলো লাল, এগুলো আসলে ম্যাথ। এই ম্যাথগুলো আমরা আলাদা ক্লাসে সলভ করব। ম্যাথগুলো থিওরির ভিতর আনবো না, জগা খিচুড়ি পাকাবো না। যেহেতু আলাদা ম্যাথ প্রশ্ন আসে, মানে ম্যাথ প্রশ্নগুলো আসে,
ভালো রকমের ম্যাথ প্রশ্ন আসে, 7-8টা করে প্রশ্ন আসে। তার মানে ম্যাথ আলাদা গুরুত্ব দিতে হবে, আলাদা খাতাই থাকবে কেমিস্ট্রি ম্যাথ নামে। একটা অধ্যায়ে আমি তোমাকে অ্যাভারেজে 20 থেকে 25টা করে প্রশ্ন দিব। কেমিস্ট্রি 5টা অধ্যায় অঙ্ক আছে, মোট 100টার মতো অঙ্ক দিব। এই 100 অঙ্ক করলে তোমার মেডিকেলে 7-8টা অপশন সহ কমন পড়বে ইনশাল্লাহ। ঠিক আছে, অপশন কমন না পড়লেও টাইপ একদম কমন পড়বেই। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো আমরা আলাদা সলভ করবো, এগুলো আমরা আলাদা সলভ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশন। বলছিলাম দুইটাই যদি মৃদু হয় তার আর এই দিন দুনিয়ার কোনো খবর নাই, তার উপযুক্ত কোনো নির্দেশক নাই। এটা দিয়ে আমরা একটা শিক্ষা পাই, আমরা একটা শিক্ষা পাই। আমি সবসময় বলি যে মেধাবী যারা, তারা যদি পরিশ্রম করে তাহলে তাদের সাথে পারা সম্ভব না। কিন্তু মেধাবীরা যদি পরিশ্রম না করে, শুধু মেধা দিয়া টিকা সম্ভব না। আমি যদি দুইটা মানুষের কথা বলি, একটা ছেলে মেধাবী, পরিশ্রম করে না, আরেকটা ছেলে মেধাবী না বাট সারাদিন পড়ে। এই যে ছেলেটা সারাদিন পড়ে সে মেধাবীর তুলনায় বেশি মার্ক পাবে। এটার একদম জ্বলন্ত প্রমাণ কি জানো? জ্বলন্ত প্রমাণ তোমাদের সামনে কথা বলতেছে এখন। এটার জ্বলন্ত প্রমাণ তোমাদের সামনে এখন কথা বলতেছে। আমি যে একদম টপ লেভেলের মেধাবী এমন না। যদি আমি টপ লেভেলের মেধাবী হইতাম তাই আমি ছোটবেলা থেকেই অলওয়েজ ফার্স্ট হইতাম, রাইট? হইতাম কিনা? যদি আমি টপ লেভেলের মেধাবী হইতাম তাহলে আমি ক্লাস 5-এ স্কলারশিপ পাইতাম কিনা, আমি ক্লাস 8-এ স্কলারশিপ পাইতাম কিনা, এসএসসি এইচএসসি সব স্কলারশিপ পাইতাম না? মজার বিষয় হচ্ছে আমি ক্লাস 5-এ তো বৃত্তি পাই নাই, ক্লাস 8-এ আমি অ্যাপ্লাসও পাইনি। ক্লাস 8-এ আমি 4.95 পাইছি, মানে অল্পের জন্য অ্যাপ্লাস মিস গেছে, গোল্ডেন তো দূরের কথা। ক্লাস 8-এ এরপরে শ্রম দেওয়া শুরু করলাম, ক্লাস 10-এ শ্রম দিলাম, ইন্টারে শ্রম দিলাম, ক্লাস 10-এও সব সাবজেক্টে প্লাস, ইন্টারও সব সাবজেক্টে প্লাস, এরপরে তো মেডিকেলে 2বার চান্স পাইলাম আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা বুঝো, আমি যদি টপ লেভেলের মেধাবী হইতাম তাইলে একদম ছোটবেলা থেকে উপজেলা জেলা ফাটায় ফেলতাম, ঠিক কিনা? জাতীয় পর্যায়ে পুরস্কার নিতাম। আমি এত হাই লেভেলের মেধাবী না, বাট আমি যেই পরিমাণ খাটনি খাটছি টানা 4 মাস কুত্তার মতো পড়ছি। বুঝতে পারছো কিনা? তাহলে এই জিনিসটা যে মেধাবী মানুষ যখন পরিশ্রম করবে না সে কিন্তু হেরে যাবে। যদি পরিশ্রম মানুষরা পরিশ্রম করে। এখন একটা মানুষ মনে করো মেধাও নাই, পরিশ্রমও দেয় না, তাহলে সে গেছে। মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক, তার আর কোনো বেল নাই, কোনো উপযুক্ত নির্দেশক নাই, তার আর কোনো বেল নাই, তার আর দুনিয়াতে কি নাই? বেল নাই। বুঝতে পারছো? H2O এর অনুবন্ধী অ্যাসিড কি? এই যে অনুবন্ধী অ্যাসিড যখন বলবে তখন একটা H+ যোগ করে দেওয়ার কথা বলছিলাম, একটু আগে পড়াইছি। তাহলে H+ যোগ করলে হয়ে যাবে H3O+। অনুবন্ধী ক্ষার জিজ্ঞেস করছে, অনুবন্ধী ক্ষার মানে কি? একটা H+ বিয়োগ করে দিতে হবে, তাই না? একটা H+ বিয়োগ করে দিতে হবে। তাহলে এখান থেকে H+ বিয়োগ করলে কি থাকবে? OH- থাকবে। এই যে OH-, অঙ্ক আমরা পরে করব। ক্যালসিয়াম অক্সাইডের অম্লত্ব কত? ক্যালসিয়াম যোজনী +2, তাই এটার মধ্যে 2। ঠিক আছে, কথা ক্লিয়ার? এই যে দেখো আমাদের এই প্রশ্নটা মানে উদ্দীপক দিছে যে সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করছে, অ্যামোনিয়াম হয়েছে আর হচ্ছে HSO4- হয়েছে, এই অনেক কথাবার্তা। নিচের কোনটি সঠিক জিজ্ঞেস করছে, কোনটি সঠিক? আচ্ছা, HSO4 একটি জারক। এই অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় জারক বিজারক আসলে কোত্থেকে? এটা আমরা আগেই বাদ দেব। HSO4- প্রোটন ত্যাগ করতে পারে না, একটা ঠাড়া পড়া মিথ্যা কথা বলছে। HSO4- প্রোটন ত্যাগ করে SO4 2- খুব ইজিলি হতে পারে, যেটা ঠাড়া পড়া মিথ্যা কথা। সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর অনুবন্ধী অ্যাসিড হলো HSO4-। এর কোনো কথা হইল? অনুবন্ধী অ্যাসিড মানে কি? H+ যোগ করতে হবে, এখানে তো বিয়োগ করছে। আর এটার অনুবন্ধী অ্যাসিড তো সম্ভব না, অনুবন্ধী ক্ষার সম্ভব। এখানে অ্যাসিড না লিখে যদি ক্ষার লিখতো তাইলে আমি এটা সঠিক বলতাম, তাহলে এটাও ভুল। এটা দেখি, HSO4- একটি অ্যাসিড। কেমনে অ্যাসিড? আমরা জানি যেই জিনিসটা H+ ত্যাগ করতে পারে সেই অ্যাসিড। আমি বলতে পারি HSO4- একটা H+ ত্যাগ করে SO4 2- তৈরি করে, তার মানে এটা একটা অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। এটা সঠিক, ক নাম্বারটা সঠিক। কথাটা বুঝাতে পারছি? কথা বুঝাতে পারছি কিনা? ওকে। অ্যাডমিশনে বহুপদী প্রশ্ন আসে না, অ্যাডমিশনে বহুপদী প্রশ্ন আসে না, বহুপদী না তাই বহুপদী। এটা কোন দিকটা বহুপদী মনে হয়? অক্সালিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের টাইট্রেশনে কোনটি উপযুক্ত নির্দেশক? আচ্ছা, আমি এখন 1 মিনিট একটু কথাবার্তা বলবো, সবাই একটু শুনো। ব্যাচের বাইরের স্টুডেন্ট কারা কারা আসো, মানে আমাদের কোনো কোর্সে নাই এমন কয়জন আসো একটু কমেন্ট করো। আমাদের কোর্সে নাই এমন কয়জন আসো একটু কমেন্ট করো।
আমি একটু দেখতে চাই, নামগুলো দেখতে চাই। মানে কোনো কোর্সে নাই, মানে আমাদের গাইডলাইন গ্রুপে তুমি কখনো জয়েন করো নাই, কোনো কোর্সে নাই, এরকম কয়জন আছো এই মুহূর্তে লাইভ ক্লাস? একটু কমেন্ট করো। আমি তোমাকে একটা জিনিস পড়াবো, এই জন্য আগে জানতে চাচ্ছি যে বাইরের স্টুডেন্ট কয়জন আছে? কেউ নাই? সব ব্যাচের স্টুডেন্ট? নাকি লজ্জায় কমেন্ট করে না যে ভাই আর ক্লাস করতেছি লুকায় লুকায় কমেন্ট করবো না? আচ্ছা, তো আমি বলি যে এই যে প্রশ্নটা দেখতেছো 33 নম্বর প্রশ্ন, এই 33 নম্বর প্রশ্ন আমার অনেক কঠিন লাগতো। মানে এই টাইপের প্রশ্ন অনেক কঠিন লাগতো। কেন কঠিন লাগতো? আমার কয়েকটা জিনিস কঠিন লাগতো। এক নাম্বার হচ্ছে যখন জিজ্ঞেস করতো যে নিচের কোন দ্রবণটির পিএইচ এর মান বেশি হবে, এই প্রশ্নটা আমার অনেক কঠিন লাগতো। মানে নিচের কোন দ্রবণটির পিএইচ এর মান বেশি হবে, পিএইচ এর মান বেশি মানে বুঝছো? পিএইচ বেশি মানে কি? অ্যাসিডের পিএইচ বেশি মানে কি? সে দুর্বল অ্যাসিড। আমরা জানি অ্যাসিডের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 7-এর পর থেকে ক্ষার। তার মানে যদি জিজ্ঞেস করে নিচের কোন অ্যাসিডটির পিএইচ এর মান বেশি হবে, 0.1 মোলার HCl, 0.1 মোলার H2SO4, 0.1 মোলার H2CO3, মাথা হলে যেত একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আমার প্যাস লাগতো নিচের কোনটি বাফার দ্রবণ হবে, কোনোভাবেই মিলাতে পারতাম না কলেজ লাইফে, নিচের কোনটি বাফার দ্রবণ হবে। তৃতীয় প্রশ্ন এইগুলা, অক্সালিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড টাইট্রেশনে কোনটি উপযুক্ত নির্দেশক, এই টাইপের প্রশ্ন আমার একদম প্যাস লাগতো, একদম প্যাস লাগতো। এখন কথা হচ্ছে আমি এই প্যাসটা ভাঙলাম কেমনে? তো যারা হচ্ছে আমার পেইড বেচে নাই তারা হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে পারো, কারণ এখন আমি যেই জিনিসটা পড়াবো এটা আমি এর আগে কখনো কোনো ফ্রি ক্লাসে পড়াই নেই এবং কোনো গ্রুপেও পোস্ট দেই নেই। কেন? কারণ এই জিনিসটা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলতাম যে একটা জিনিস শিখবা 5-6টা টপিক ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য আমি এটা গোপনভাবে পড়াইতাম, কিন্তু যেহেতু আমি ফ্রি ক্লাস নিচ্ছি এবং টপিকটা আসছে তাই আমি পড়াই দিচ্ছি। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো মন খারাপ করো না, ঠিক আছে? ওকে, মন খারাপ করো না। এই যে একজন হচ্ছে কমেন্ট করে ফেলছে অলরেডি, একজন হচ্ছে কমেন্ট করে ফেলছে, নিশ্চয়ই গাইডলাইন গ্রুপে দেখছিল মনে হয় আমার পোস্টটা। তো আমি এটা পড়াচ্ছি এখন, সবাই একটু মনোযোগ দাও। তো দেখো আমরা প্রথমে পড়বো হচ্ছে সবল অ্যাসিড। 8টা সবল অ্যাসিড আমরা পড়ি। কয়টা সবল অ্যাসিড? 8টা। এই 8টা পড়লে তোমার অ্যাডমিশন লাইফ এবং একাডেমিক লাইফ পার হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম যেটা সেটা হচ্ছে HX, দ্বিতীয়টা হচ্ছে HXO4, তৃতীয়টা হচ্ছে HNO3, চতুর্থটা হচ্ছে H2SO4। শেষ। অনেকে বলবা ভাইয়া ছিল 8টা পড়াইলেন 4টা, একে মাজাকে। এটা মাজাক না। এই যে HX হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনের মধ্যে ফ্লোরিন যেটা এটা বাদ যাবে। ফ্লোরিন আকার ছোট, এটা তীব্র হয় না। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সেম এখানেও ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বসাও। HCl, HBr, HI, HClO4, HBrO4, HiO4। সবাই খেয়াল করো, এই যে আমি যে অ্যাসিডগুলোর নাম লিখলাম অ্যাডমিশন লাইফের জন্য তোমার কাছে এগুলা হচ্ছে সবল অ্যাসিড। এর বাইরে আমি যাই দিব তাই হবে দুর্বল অ্যাসিড। এর বাইরে আমি যা দিব সবগুলা কি হবে? দুর্বল অ্যাসিড। খেয়াল করো সবাই, অক্সালিক অ্যাসিড মানে হুক্কু, হুক্কু এখানে আছে নাই, এটা দুর্বল। ডাব্লিউ মানে দুর্বল বুঝাইলাম। H2SO3 এখানে আছে নাই, দুর্বল। H2CO3 এখানে আছে নাই, দুর্বল। তাহলে আমি এই 8টার বাদে তোমাকে আরো যদি 100টা উদাহরণ দেই সব কি হবে? দুর্বল অ্যাসিড হবে, রাইট? এখন যদি আমি তোমাকে বলি দুর্বল ক্ষার কারা হবে, এখন যদি আমি তোমাকে বলি দুর্বল ক্ষার কারা হবে, গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 সবাই চিনো। গ্রুপ নাম্বার 1 কি? হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। গ্রুপ নাম্বার 2 কি? বিরিয়ানি মোগলাই অথবা বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রানা। তাহলে আমরা এখন পড়তেছি সবল ক্ষার। সবল ক্ষারে মনে রাখবা গ্রুপ নাম্বার 1 এবং গ্রুপ নাম্বার 2 এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড, এদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড। আমি জাস্ট 3 থেকে 4টা উদাহরণ দিই। গ্রুপ নাম্বার 1 এর জন্য
সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড। গ্রুপ নাম্বার 2 এর জন্য ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এই সবগুলা সবল ক্ষার, এই সবগুলা কি ক্ষার? সবল ক্ষার। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে এখানে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ নাম্বার 1 2 এ আছে নাই, তাহলে এটা দুর্বল বা উইক, এটা দুর্বল। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াইছি, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়াইছি। এই একটা জিনিস দিয়া তুমি কয়েকটা প্রশ্ন আনসার করতে পারবা। যেমন আমি যদি এখন বলি নিচের কোন দ্রবণটির পিএইচ মান সবচেয়ে বেশি হবে, আমি তোমাকে প্রশ্ন করলাম কোন দ্রবণের পিএইচ বেশি হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 সালে আসছিল, আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। যদি আমি এই জিনিসটা না পারতাম আমি প্রশ্ন ভুল করে আসতাম, এবং অনেকেই এটা জানো না, খেয়াল করো। 0.1 মোলার HCl, 0.1 মোলার H2SO4, 0.1 মোলার H2CO3, 0.1 মোলার HNO3। এই প্রশ্নে তুমি দুই জায়গায় প্যারা খাবা। এক নাম্বার প্যারা হচ্ছে এই বেশি পিএইচ বেশিকে অনেক মনে করে তীব্র অ্যাসিড। এক নাম্বার ট্র্যাপ, পিএইচ বেশি মানে মনে করে তীব্র অ্যাসিড, ভুল। পিএইচ বেশি মানে তুমি যদি তীব্র অ্যাসিড মনে করো তুমি হয়তো সালফিউরিক অ্যাসিডের দিকে চলে যাবা, ভুল। পিএইচ বেশি মানে দুর্বল অ্যাসিড, পিএইচ বেশি মানে কি? দুর্বল অ্যাসিড। কেন? আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে অ্যাসিড, যত 0-র কাছাকাছি এগুলা তীব্র, আর যত 7-এর কাছাকাছি এগুলা কি? দুর্বল। তার মানে তীব্র অ্যাসিডের পিএইচ কম, দুর্বল অ্যাসিডের পিএইচ বেশি। তার মানে কোন দ্রবণের পিএইচ বেশি, তার মানে প্রশ্ন করছে কোনটা দুর্বল অ্যাসিড। এই যে দেখো 8টার মধ্যে HCl ছিল, H2SO4 ছিল, HNO3 ছিল, এইটা 8টার মধ্যে ছিল না, তার মানে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। আমি কিন্তু মেডিকেলের প্রশ্ন সরাসরি সলভ করাচ্ছি, হাজারি স্যারের এমসিকিউতেও আছে। যেহেতু এটা দুর্বল অ্যাসিড এর পিএইচ বেশি হবে, 7-এর কাছাকাছি হবে, আর বাকিগুলোর পিএইচ 0-এর কাছাকাছি হবে। দেখো তো বুঝছো কিনা? ক্লিয়ার? এই জিনিসগুলো কেন পড়াইলাম একটু পরে বুঝতে পারবা। অক্সালিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, অক্সালিক অ্যাসিড দুর্বল কারণ 8টার মধ্যে নাই। সবল ক্ষার কেন? গ্রুপ নাম্বার 1 এর হাইড্রোক্সাইড। দুর্বল অ্যাসিড সবল ক্ষার ফেনফথেলিন। OH মাইনাসের অনুবন্ধী অ্যাসিড, অ্যাসিড মানে H যোগ করতে বলছিলাম, অ্যাসিড মানে H যোগ করতে বলছিলাম, তাহলে অ্যাসিড মানে হাইড্রোজেন দুইটা হয়ে যাবে H2O। M2O3 অক্সাইডটির ক্ষারকত্ব কত? M মানে মেটাল, M মানে মেটাল, মেটাল মানে কি? ধাতু। তাহলে M2O3 এটাকে তুমি বলতে পারো Al2O3। এই Al2O3 উভধর্মী অক্সাইড, এর অম্লত্বও আছে, এর ক্ষারকত্বও আছে, এর অম্লত্বও আছে, এর ক্ষারকত্বও আছে। অম্লত্ব 6, ক্ষারকত্ব 2। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটারে 6 দাগাবে, কিন্তু 6 না, আনসার কি? 2। দেখো এই জিনিসটা বুঝছো কিনা? এইভাবে কেউ এমসিকিউ সলভ করাইছে কিনা আমি জানি না, এমনি ধরে ধরে ভাঙ্গা সব কিছু বুঝায় সবাই দেখি আসে, ধুমধাম রিডিং পড়া চলে যায়, দুইটা জিনিস লেখা চলে যায়। খেয়াল করো পরের প্রশ্ন, তাপ উৎপাদী বিক্রিয়ায় কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ তৈরি হয়, তাপ উৎপন্ন হয়, এবং অভ্যন্তরীণ যে শক্তি আছে এটা হ্রাস পায়। তাপ উৎপাদী বিক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাপ উৎপন্ন হয়। এটা মনে রাখবে, এক্সট্রা করে মনে রাখবে। গঠন বিক্রিয়া, গঠন বিক্রিয়া মানে কি? ধরো আমি বললাম যে কার্বন এবং অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড গঠন করলো, এটাকে আমরা বলতেছি গঠন বিক্রিয়া। তো গঠন বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে চিন্তা করবা যে কোনো কিছু যখন গঠন করতে হয় অনেক এফোর্ট দিতে হয়, ঠিক আছে, এবং তার ফলস্বরূপ কি? তাপ উৎপন্ন হয়। কিন্তু বিয়োজন বিক্রিয়া মানে কি? ভেঙে যাওয়া। ভেঙে যাওয়ার ফলে কি হয়? তাপ হারি। মানে একটা জিনিস তুমি যদি ভাঙো, চিন্তা করো একটা জিনিস তুমি মনে করো ভাঙতেছো, আমি একটু টেকনিক দিয়ে পড়াচ্ছি, এগুলো আসলে মুখস্থ পড়া, এগুলো মুখস্থ করা জিনিস, আমি টেকনিক দিচ্ছি তোমার জন্য সহজ হবে। বিয়োজন মানে ভাঙ্গা। মনে করো তুমি ইট ভাটায় ইট ভাঙবা, ভাঙতেছো, তোমার কি শক্তি আসবে না যাবে? তোমার শক্তি যাবে না, একদম ঘামা শেষ হয়ে যাবা। তাহলে এটা কি? তাপ শোষিত হয়, মানে কি? তাপ হারি, তাপটা বের হয়ে যাবে। বুঝতে পারছো না? শক্তি তোমাকে উল্টা দিতে হবে। আর তাপ উৎপাদী মানে কি? তাপ উৎপন্ন হবে। তো যখন কোনো কিছু গঠন হয়, নতুন কিছু তৈরি হয়, একই সাথে তাপ তৈরি হয়। কোনো যখন ভেঙে যায়
তখন তাপও ভেঙে যায়, মানে তাপটা হারায় যায়, তাপ শোষিত হয়। এইভাবে মনে রাখবা, এইভাবে মনে রাখবা, নাহলে কিন্তু প্যাঁচ খাবা, নাইলে প্যাঁচ খাবা কিন্তু বলে দিলাম। এই যে পাশে সাবাস লেখা রাখছি কিন্তু সাবাস লেখা থাকলে কিন্তু পরীক্ষা আইসা পড়ে, হ্যাঁ ঝড়ে কিন্তু বক মরে যায়। আচ্ছা নেক্সট ম্যাথ পরে করব। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কত? আমরা এখন জানি তীব্র অ্যাসিড কোনগুলা, 8টা, তীব্র ক্ষার কোনগুলা, গ্রুপ 1 এবং 2। এই ভিত্তিতে আমরা একটা পড়া শিখি, চলো এই ভিত্তিতে আমরা একটা পড়া শিখি। এই যে দেখো, এটা হাজারি স্যারের বইয়ে একটা ছক আছে, ওই ছকটাকে আমরা হচ্ছে নিয়ে আসছি এখানে। কি রে কমলা কি করে এখানে? এই তোমরা কমলা খাবা? এই যে দেখো কমলা, কমলা খাবা তোমরা? কমলা নিচে কি করে বুঝলাম না। আচ্ছা ওকে, এইটা হাজারি স্যারের বইয়ের একটা ছক। কিসের ছক এটা? তীব্র অ্যাসিড তীব্র ক্ষার বা অ্যাসিড ক্ষার, অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়ার ফলে কতটুকু তাপ তৈরি হয়। তাপ তৈরি হয় বুঝলেন কেমনে আপনি? মাইনাস দেখে বুঝছি। মাইনাস মানে কি? তৈরি হওয়া। ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে আসলে কি? তাপ তৈরি হওয়া। ডেল এইচ এর মান যদি নেগেটিভ হয় সেটা আসলে কি? তাপ উৎপাদী। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তাপ তৈরি হচ্ছে। তো HCl থাকলে দেখো ক্ষারগুলা কিন্তু কমন, দেখো NaOH NaOH NaOH, তাই না? এই যে NaOH, এই যে NaOH, কিন্তু অ্যাসিডগুলা বারবার চেঞ্জ হয়েছে। এই যে এগুলা দুর্বল অ্যাসিড আর এগুলা সবল অ্যাসিড। উপরে এগুলা সবল, আমি লিখে দিই, এগুলা হচ্ছে সবল অ্যাসিড, এগুলা হচ্ছে দুর্বল অ্যাসিড। আবার এই যে NH4OH, এটা আবার দুর্বল ক্ষার, এটা হচ্ছে দুর্বল ক্ষার। এখন এই মানগুলা মনে রাখবো কেমনে? বিশাল প্যারা। এই মানগুলা মনে রাখবো কেমনে? বিশাল প্যারা। এই যে দেখো ট্রিক, কয়েকটা বিষয় প্রথমে শিখে নাও। অ্যাসিড ক্ষার উভয়ই সবল হলে প্রশমন তাপ হয় -57.34। এটাই পরীক্ষায় আসে এবং আমরা কিন্তু প্রশ্নে এটাই দেখছি যে অ্যাসিড ক্ষার যখন দুইটাই তীব্র -57.34, আমরা দেখলাম এটা প্লাস বাদ, এটা প্লাস বাদ, -52 কেন? 57 হবে। এই যে 57, 34 না দিয়ে 32 দিছে, এটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর এসে পড়ছে, কিন্তু বাকিগুলো পরীক্ষায় আসতে পারে, যে কোনো সময় চলে আসতে পারে। অ্যাসিড দুর্বল হলে ক্ষার যদি সবল হয় তাহলে প্রশমন তাপের মান 2.2 কিলোজুল বেড়ে যায়, তখন মান হয় 55.14। সরি, কমে যায়, কমে যায়। কেন কমে যায়? কারণ অ্যাসিডটা দুর্বল, আগে দুইটাই সবল ছিল, এবার অ্যাসিডটা দুর্বল। তাহলে মানে দুর্বল মানে কি? মানটা কমে গেছে, 2.2 কিলোজুল মান কমে গিয়ে -55.14 হয়। যদি অ্যাসিডটা হয় HF, হাইড্রোজেন ফ্লোরাইড, তখন প্রশমন তাপ বেড়ে যায়, বেড়ে হয়ে যায় 68। এটাকে আমরা লিখছি যে ফ্লোরাইডের আয়তন ছোট, আকার ছোট, তাই হচ্ছে কি হাইড্রেশন এনথালপিটা যোগ হয় এখানে। আচ্ছা নেক্সট, এই যে ট্রিকগুলো দেখো, HCl NaOH দুইটাই সবল, তাই কি -57.34। H2SO4, খেয়াল করো এটা ট্রিকটা, খেয়াল করো H2SO4 এখানেও দুইটা সবল, জাস্ট HCl এর জায়গায় H2SO4, তাই না? তাহলে H2SO4 কি আছে? 4 আছে। H2SO4 4 দিয়ে মনে রাখবো 4 দিয়ে কি মনে রাখবো? এই যে 4 দিয়ে কি মনে রাখবো? 4। ঠিক আছে, ওকে গেল। এরপর দেখো HNO3, এটাও দুইটা সবল, বাট এখানে HCl, এখানে HNO3। তাইলে দেখো 57 তো কমন থাকবেই, যেহেতু দুইটাই সবল 57 তো সবার মধ্যে থাকবে, জাস্ট পয়েন্টের পরে পার্থক্য। যোগ করো, একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, 3টা অক্সিজেন, 1 1 2 আর 3 5, এই যে 3 5 মনে থাকবে ইনশাল্লাহ। নেক্সট HCl প্লাস KOH, HCl ঠিক আছে, জাস্ট খাটটা ভিন্ন। খাটটা কি? KOH। আগে ছিল NaOH, মান ছিল 34, NaOH উল্টায়া হয়ে গেল KOH, 34 উল্টায়া হয়ে গেল 43। ক্লিয়ার? এইটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার থাকলে মানটা কমে যায়, 55 হয়ে যায়। এটাও দুর্বল অ্যাসিড, বাট এটা দুর্বল ক্ষার, দুইটাই দুর্বল, তাই মান সবচেয়ে কম 50 40। আর HF এরটা উপরে বলছিলাম 68 60, সবচেয়ে বেশি কখন? যখন HF থাকবে। যদি জিজ্ঞেস করো সবচেয়ে বেশি কখন? যখন HF থাকবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? ওকে নেক্সট, বিভিন্ন বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া হলো, কোন বিক্রিয়ার গতির হার সর্বনিম্ন? যেই বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বেশি হবে
তার হার সর্বনিম্ন হবে, কারণ আমরা বলছি এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। 1 নম্বর এমসিকিউতে পড়াইছিলাম 1.32 1.02 tan ইনভার্স 2। এই যে দেখো 2.31 সবচেয়ে বেশি এখানে, তাই কি বিক্রিয়ার হার সর্বনিম্ন। কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ, কোন বিক্রিয়ার আপেক্ষিক বেগ ধ্রুবক নিম্নের কোনটি পরিমাপক, মানে আপেক্ষিক বেগ ধ্রুবক যেটা কি পরিমাপ করে, বিক্রিয়ার গতির হার কেমন এটা পরিমাপ করে, বিক্রিয়ার হারটা পরিমাপ করে, ঘনমাত্রা পরিমাপ করে না, বিক্রিয়ার হারটা পরিমাপ করে। ঠিক আছে, ওকে নেক্সট। কোনটি ক্ষারীয় বাফার? আমি বারবার বলতেছিলাম যে আমি যে সবল অ্যাসিডগুলো শিখাইছি, সবল ক্ষারগুলো শিখাইছি, এর পিছনে একটা বড় একটা কারণ আছে। কি কারণ? এই বাফার দ্রবণ তোমাকে চেনানো, এই বাফার দ্রবণ এখন আমি তোমাকে চেনাবো। ফ্রিতে যারা ক্লাস করছো তারা খেয়াল কর, বাফার দ্রবণ কিভাবে চিনবো। যদি বাফার সম্পর্কে কথাবার্তা বলি, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেখানে অল্প পরিমাণ অ্যাসিড বা অল্প পরিমাণ ক্ষার যোগ করলে সেটা আর চেঞ্জ হয় না, অ্যাসিড ক্ষারের মান চেঞ্জ হয় না, পিএইচ এর মান চেঞ্জ হয় না। আমাদের বডিতে রক্ত, যেটা রক্ত হচ্ছে এক ধরনের বাফার, আমাদের বডিতে রক্ত এক ধরনের বাফার। ঠিক আছে, ওকে। তো এই যে আমরা প্রথমে মনে রাখবো যে বাফার দুই রকমের হয়, একটা হচ্ছে অম্লীয় বাফার, আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার। একটা অম্লীয় বাফার, একটা কি ক্ষারীয় বাফার। তো যখন নাম হবে অম্লীয় বাফার তখন অম্লটা দুর্বল থাকবে, অম্লটা কি থাকবে, দুর্বল থাকবে। আর নাম যখন হবে ক্ষারীয় বাফার তখন ক্ষারটা দুর্বল থাকবে। তার মানে যার নামে বাফার, নোট লেখো, নোট, যার নামে বাফার সে দুর্বল হবে, যার নামে বাফার সে দুর্বল হবে। এরপর এই অম্ল দুর্বল হইলেও দুর্বল অম্লের এগেইনস্টে অলওয়েজ সবল অ্যাসিড, সবল ক্ষার দিতে হবে, দুর্বলের এগেইনস্টে সবল দিতে হবে। তাহলে যদি হয় দুর্বল অম্ল, এগেইনস্টে দিব সবল ক্ষার, যদি থাকে দুর্বল ক্ষার, এগেইনস্টে দিব সবল অম্ল। তার মানে পরের নোটটা লেখো, দুর্বলের এগেইনস্টে অলওয়েজ সবল দিতে হবে, দুর্বলের এগেইনস্টে বা দুর্বলের সাথে অলওয়েজ সবল দিতে হবে। আরেকটা জিনিস লেখো, যদি পরিমাণ দিয়া দেয়, যেমন মনে করো বললো এটা 50 মিলিলিটার, এটা 30 মিলিলিটার, তাহলে মেক শিওর দুর্বলের পরিমাণ যেন বেশি থাকে। দুর্বল যদি কম থাকে তাহলে তো দুর্বল শেষ হয়ে যাবে। বিক্রিয়াতে দুর্বল শেষ হয়ে গেলে হবে না, দুর্বল এক্সিস্ট করতে হবে। মানে যদি পরিমাণ দেয়া দেয় 50 মিলিলিটার CH3COOH, 70 মিলিলিটার NaOH, হবে না, দুর্বলের পরিমাণ অলওয়েজ বেশি দিতে হবে। নোট নাম্বার 3, দুর্বলের পরিমাণ বেশি থাকতে হবে, তাহলে সেটা কি হবে, বাফার হবে। ঠিক আছে, এই যে আমরা এতগুলো কথা লিখলাম, চলো এগুলো একটু মিলাই। ঠিক আছে, এগুলো একটু আমরা মিলাই। কোনটি ক্ষারীয় বাফার? এই যে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম ক্লোরাইড, ক্ষার, সবল ক্ষার, এবং এটা কি তার লবণ। কিছু কিছু ক্ষেত্রে দেখবা অ্যাসিড না দিয়ে লবণ দিচ্ছে, তখন তুমি এই লবণের উৎস খুঁজবা, মানে এই লবণটা দুর্বল অ্যাসিড থেকে আসছে নাকি সবল অ্যাসিড থেকে আসছে। যেহেতু এইটা ক্ষার, সবল ক্ষার, বাফার হওয়ার জন্য দুর্বল অ্যাসিড থেকে আসতে হবে। কিন্তু আমরা দেখলাম এই যে Cl মানে কি, এটা HCl থেকে আসছে, HCl সবল অ্যাসিড, NaOH সবল ক্ষার, এটা কখনোই বাফার হবে না। এটা একটা দুর্বল অ্যাসিড, এটা লবণের মধ্যে সোডিয়াম আছে, তার মানে ক্ষারটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। যারা বুঝো না যে ক্ষার কি ছিল কেমনে বের করব, জাস্ট হাইড্রোক্সাইড যোগ করে দাও, কি ক্ষার ছিল বুঝে যাবা। জাস্ট হাইড্রোজেন যোগ করে দাও, কি ক্ষার ছিল বুঝে যাবা। Cl পাইছো না, আমি হাইড্রোজেন যোগ করে দিছি, HCl হয়ে গেছে। Na পাইছি না, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিছি, ক্ষার হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে দুর্বল অ্যাসিড, এটা হচ্ছে সবল ক্ষার, তার মানে এটা বাফার, এটা বাফার, বাট এর নাম হচ্ছে অম্লীয় বাফার, এর নাম হচ্ছে অম্লীয় বাফার। কেন অম্লীয় বাফার?
কারণ অম্লটা দুর্বল, আমার চাইছে ক্ষারীয় বাফার, হবে না। এখানে এই যে দেখো NH4OH দুর্বল ক্ষার, ঠিক আছে, বাট আরেকটা ক্ষার দিয়ে দিছে, মানে দুইটাই ক্ষার দিছে। বা যদি এটাকে লবণ, এটাকে যদি অ্যাসিড ধরি, লবণটা মনে করি অ্যাসিড থেকে আসছে, CH3COOH, দুইটাই দুর্বল। দুইটা দুর্বল থাকলে কখনো বাফার হবে না, এটা ঠিক আছে। দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার, আর এই যে Cl মানে কি, অ্যাসিডটা ছিল HCl, সবল অ্যাসিড, দুর্বল ক্ষার সবল অ্যাসিড, ক্ষারীয় বাফার। কারণ বাফারের নাম হয় দুর্বলের অনুসারে, বাফারের নাম হয় দুর্বলের অনুসারে, ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটা? ক্লোরোফর্মের জারণে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপাদনে ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে কোনটি? তার মানে আমাদের নেক্সট পড়াশোনা আসছে প্রভাবক থেকে, ঋণাত্মক প্রভাবক, ধনাত্মক প্রভাবক, এই প্রভাবকগুলো আমাদের পড়তে হবে, রাইট? তো আমাদের সাবাসের খুবই খুবই গুছানো কন্টেন্ট আছে, এখান থেকে প্রভাবকের সব প্রশ্ন কমন পড়ে যাবে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ। তো এই কন্টেন্টটা পড়বা, সব কাজ শেষ। এই কন্টেন্টে A to Z সব কিছু ক্লিয়ার করে দিছি, এই কন্টেন্ট পড়বা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? প্রভাবক রিলেটেড। ধনাত্মক প্রভাবক কি কি আছে খেয়াল করো। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, শুধুমাত্র নাম পড়লেই হবে না, শুধু পড়লাম ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড খনিজ আছে, এটা ধনাত্মক প্রভাবক, ধনাত্মক হবে না, এটা বুঝে পড়তে হবে যে কোন বিক্রিয়া এসে ধনাত্মক প্রভাবক। কারণ আমাদের প্রশ্নটা তো দেখছো, প্রশ্নটা দেখছো না, যে ক্লোরোফর্মের জারণে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপাদনের সময়, তার মানে বিক্রিয়াটার কথা এখানে উল্লেখ করা আছে। তার মানে বিষয় হচ্ছে বিক্রিয়াটার কথা এখানে উল্লেখ করা আছে, তার মানে তোমার বিক্রিয়া সহই পড়তে হবে। তোমায় কি করতে হবে? বিক্রিয়া সহই পড়তে হবে। হাজারি স্যারের MCQতে কিন্তু এগুলো আছে। ওকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পটাশিয়াম ক্লোরেট থেকে যখন অক্সিজেন গ্যাস তৈরি হয় তখন ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক কি করে? বিক্রিয়ার স্পিড বাড়ায় দেয়। এরপর হচ্ছে দেখতেছি আমরা, এরপর আমরা দেখতেছি খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিড কখন প্রভাবক? চিনির আর্দ্র বিশ্লেষণে, চিনির আর্দ্র বিশ্লেষণে। ঋণাত্মক প্রভাবক ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং গ্লিসারিন ঋণাত্মক প্রভাবক হিসেবে কাজ করে। আমাদের মেডিকেলে আসছিল এই যে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন হ্রাসে কোনগুলো ঋণাত্মক প্রভাবক, যেটা অপশন থাকে দাগাবা। এই যে আমরা মাত্র যেটা পাইলাম যে ক্লোরোফর্ম থেকে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপাদনে ঋণাত্মক প্রভাবক কোনটা? ইথানল। মুখস্থ রাখতে হবে ভাই, মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। বনস্পতি ঘি, হ্যাঁ জাস্ট ঘিয়ের কথা মনে রাখো, ঘি, ঘিয়ের পচন রোধে আনিস কাজ করে, আনিস, ঘিয়ের পচন রোধে আনিস কাজ করে। ঋণাত্মক প্রভাবক মানে কি? বিক্রিয়াটা কমায় দেয়, পচনটা কমায় দিচ্ছে আনিস, ঠিক আছে? আনিস ঘিয়ের সাথে রিলেটেড। বীজ, বতে বীজ, বতে বেনজোয়েট, বতে বীজ, বতে বেনজোয়েট। সোডিয়াম সালফাইড বললে গ্লিসারিন, ঠিক আছে? আরেকটা আছে অটো বা সহপ্রভাবক, এই ম্যাঙ্গানিজ আয়ন যেটা 2+, এটা অটো বা সহপ্রভাবক হিসেবে কাজ করে বিক্রিয়ায়। আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড, আবিষ্ট প্রভাবক হচ্ছে সোডিয়াম সালফাইড। এখানেই পড়া শেষ না, এখানেই পড়া শেষ না, একটু পড়া এক্সট্রা আছে, এটা পরে পড়বো আমরা, এটা এখন না, এটা একটু আছে। প্রভাবক বিষ, প্রভাবক বিষ কি করে? প্রভাবক বিষ হচ্ছে তোমার প্রভাবকের ক্ষমতা কমায় দেয়। ঋণাত্মক প্রভাবক আর প্রভাবক বিষের মধ্যে পার্থক্য কি? ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার স্পিড কমায়, আর প্রভাবক বিষ প্রভাবকের মাত্রা কমায়, পরে প্রভাবক যায় কম কাজ করে। প্রভাবক বিষ প্রভাবকের উপর কাজ করে, আর ঋণাত্মক প্রভাবক ডিরেক্ট বিক্রিয়ার উপর কাজ করে। বুঝতে পারছো? কি কি আছে? ধুলাবালি, সালফার গুঁড়া এবং হচ্ছে আর্সেনিক অক্সাইড। আর্সেনিক মানেই বিষ, আর্সেনিক হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা। আর্সেনিককে কি বলা হয়? প্রাকৃতিক বিষের রাজা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ঠিক আছে। নেক্সট দেখছো একজন বলতেছে যে আমার এই অধ্যায়টা পড়ার মাধ্যমে গ্যাপগুলো বের হচ্ছে। তো আমার ক্লাসের বিশেষত্ব এইটা, তুমি আমার যে কোনো ক্লাস করো, যে কোনো ক্লাস করো, 1 ঘন্টা বা 2 ঘন্টার যে কোনো ক্লাস বের করো, এমন একটা না একটা জিনিস তুমি শিখতে পারবাই যা তুমি আগে অন্যভাবে পারতা বা পারতা না। মানে আগে কঠিনভাবে শিখছো, এখন সহজভাবে শিখতেছো, এমন একটা না একটা জিনিস পাবাই। আমি ক্লাসটা এমনভাবেই ডিজাইন করি, আমি ক্লাস ডিজাইন করি এভাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের ক্লোরোফর্মের জারণে দেখলাম আনসার ছিল ইথানল, আর ইথানল এক ধরনের অ্যালকোহল। পানির বাষ্পীভবন এনথালপি কত? এই এনথালপির মানগুলো মুখস্থ রাখতে হবে। কি কি এনথালপির মান মুখস্থ রাখতে হবে? আমি আলাদা কন্টেন্ট দিব, এই প্রশ্নটা মুখস্থ রাখবা। +40.6 একবার মেডিকেলে আসছিল, ঘনীভবনেরটা মেডিকেলে আসছিল। কার্বন কার্বন গড় বন্ধন এনথালপি মুখস্থ রাখতে হবে 335, 9 10 এগুলা ছিল। ওকে, কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ এর মান 7 এর বেশি? তার মানে
কোনটা ক্ষারীয় এটা জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কোনটা ক্ষারীয়। তো আমি তোমাদের এই 4টা অপশন ডিল করে দেখাবো যে কিভাবে তুমি বের করবা যে কোনটার পিএইচ এর মান 7-এর বেশি, মানে জলীয় দ্রবণ কার 7-এর বেশি কার 7-এর কম, তুমি কেমনে বের করবা সেটা আমি এখন তোমাকে 4টা অপশন ধরে ধরে দেখাবো। লবণের জলীয় দ্রবণ, এটা তো লবণ ছিল তাই না? লবণের জলীয় দ্রবণ প্রকৃতি কি হবে? আমি একটু বিষয়টা তোমাকে বুঝাই। আমরা জানি যে অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ প্লাস পানি তৈরি হয়। আমরা কি জানি? অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ প্লাস পানি তৈরি হয়। এখন এই যে আমরা বলতেছি যে কোনো লবণ, মনে করো সোডিয়াম ক্লোরাইড, এর জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ? তো মানে কি জলীয় দ্রবণ মানে কি? লবণের সাথে পানির বিক্রিয়া করতেছি, তার মানে এই যে প্রশমন বিক্রিয়া, এইটার ফলে যেমন লবণ পানি তৈরি হচ্ছিল, এই বিক্রিয়াটাই এটা, মানে লবণের সাথে পানির বিক্রিয়া দিলে অম্ল এবং ক্ষার তৈরি হবে। ওইখান থেকে আমি দেখে বুঝবো অম্লীয় হবে না ক্ষারীয় হবে। কেমনে বুঝবো? সোডিয়াম ক্লোরাইড 2 ভাগে ভাগ করবা, সোডিয়াম ভাগ করো, ক্লোরিন ভাগ করো, একজনের সাথে দিবা হাইড্রোক্সাইড, প্লাসের সাথে দিবা মাইনাস, মাইনাসের সাথে দিবা প্লাস। লবণটাকে 2 ভাগে ভাগ করবা, কি বললাম? লবণটাকে 2 ভাগে ভাগ করবা, প্লাসের সাথে দিবা মাইনাস, মাইনাসের সাথে দিবা প্লাস। পানির যে অংশটা, পানিকে প্লাস মাইনাস ভাগ করবা না? তাহলে NaOH প্লাস HCl, তুমি দেখলা দুইটাই সবল, এটা সবল ক্ষার, এটা সবল অ্যাসিড, এটা সবল বেস, সবল ক্ষার, এটা সবল অ্যাসিড। যেহেতু দুইটাই সবল, তার মানে এর প্রকৃতি হবে নিরপেক্ষ। যদি যে কোনো একটা দুর্বল হইতো সেটাকে আমি বাদ দিয়ে দিতাম। এর প্রকৃতি নিরপেক্ষ। একটা পাইছি, বাকিগুলোও দেখাচ্ছি। CuSO4 কপার সালফেট, কপার সালফেটটা খেয়াল করো, কপার সালফেট 2 ভাগে ভাগ করো, পানির সাথে বিক্রিয়া দিচ্ছি, জলীয় দ্রবণ যেহেতু, কপার Cu2 প্লাস SO4 2 মাইনাস। কপারের সাথে তুমি কি করবা? কপারের সাথে হচ্ছে হাইড্রোক্সাইড দিবা, কপার CuH2 প্লাস সালফেটের সাথে হাইড্রোজেন দিবা, H2SO4। এই যে সবল অ্যাসিড, বাট এটা গ্রুপ 1 বা 2 না, তাই সে হচ্ছে দুর্বল ক্ষার। যেহেতু অ্যাসিডটা সবল হইল, অ্যাসিড সবল মানে কি? এই জলীয় দ্রবণের প্রকৃতি কি হবে? অ্যাসিডিক। এই জলীয় দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডিক। অ্যাসিডিক মানে কি? তার পিএইচ লেস দেন 7, তার পিএইচ হবে 7-এর চেয়ে কম। বুঝতে পারছো কি না? পিএইচ হবে কি? 7-এর চেয়ে কম। আমাদের প্রশ্ন জিজ্ঞেস করছিল পিএইচ 7-এর চেয়ে বেশি কার? পিএইচ 7-এর চেয়ে বেশি কার? সুন্দরকে লিখি, পিএইচ হবে 7-এর চেয়ে কম। ঠিক আছে, বুঝতে পারছো এই জিনিসটা? নেক্সট আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেট। নেক্সট হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস পানি। খেয়াল করো সবাই, সোডিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বনেটের সাথে H2CO3। H2CO3 সেই 8টার মধ্যে ছিল না, তাই সে দুর্বল অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ নাম্বার 1, তাই সে সবল ক্ষার। যেহেতু ক্ষারটা সবল, তার মানে এর জলীয় দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয় বা পিএইচ হবে 7-এর চেয়ে বেশি। দেখো বুঝাতে পারলাম কিনা, দেখো বুঝাইতে পারলাম কিনা? এই হচ্ছে আমাদের বেসিক। এই বেসিকগুলো জানলে তোমার প্রশ্ন ভুল হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ। প্রশ্ন ভুল হওয়ার কোনো কারণ নাই ইনশাল্লাহ। আমরা ম্যাথমেটিক্যাল টাইপ পরে করব। হাইড্রাসিড সমূহের তীব্রতা কিসের উপর নির্ভর করে? হাইড্রাসিড মানে কোনগুলা? এই যে হাইড্রোজেন যুক্ত যেগুলো, HF, HCl, HBr, HI, এগুলোর মধ্যে আয়োডিনের আকার তো সবচেয়ে বড়, এই জন্য এটা তীব্র বেশি। আয়োডিনের আকার সবচেয়ে বড় হওয়ার কারণে এর যে শেষ কক্ষপথের আকর্ষণ খুবই কম থাকে এবং সে সহজেই এই হাইড্রোজেনটাকে ত্যাগ করে দেয়, এবং যেই অ্যাসিড যত দ্রুত হাইড্রোজেন ত্যাগ করে তার তীব্রতা তত বেশি।
তো অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করতেছে, এই যে আয়োডিন, ব্রোমাইড, ক্লোরাইড এগুলোর আকারের উপর নির্ভর করতেছে। তাই আনসার হচ্ছে অ্যানায়নের আকার। ঠিক আছে, আমরা ম্যাথ পরে করব। এটা দেখো পারো কিনা। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ? অপশনগুলো ডিল করি আমরা। ক্ষারীয় বাফার দ্রবণ মানে কি? ক্ষারটা দুর্বল হইতে হবে। এখানে ক্ষারটা সবল বাদ। এখানে ঠিক আছে যে আমাদের দুর্বল অ্যাসিড অতিরিক্ত দিছে, মানে দুর্বল অ্যাসিড বেশি। আমি বলছিলাম যার নামে বাফার সে বেশি হইতে হবে, মানে দুর্বলটা বেশি হইতে হবে, দুর্বলটা বেশি এবং ক্ষারটা সবল, মানে দুর্বল অ্যাসিড সবল ক্ষার। এটা বাফার ঠিক আছে, বাট সে হচ্ছে অ্যাসিডিক বাফার। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করছে ক্ষারীয় বাফার কোনটা। এখানে দেখো অ্যাসিডটা দুর্বল অতিরিক্ত ঠিক আছে, বাট ক্ষারটাও দুর্বল হয়ে গেছে। দুইটা যখন দুর্বল থাকবে তখন বাফার হওয়া সম্ভব না। ক্ষারটা দুর্বল এবং অতিরিক্ত মানে কি এর পরিমাণ বেশি, এবং অ্যাসিডটা সবল, তার মানে এটা ক্ষারকীয় বাফার। দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল অ্যাসিড। যদি এখানে অতিরিক্ত না লিখা এখানে অতিরিক্ত লিখতো তাহলে আবার এইটাও আনসার হইতো না, এটাও আনসার হইতো না। এটা খেয়াল রাখবে, ঠিক আছে? কোনটা অতিরিক্ত? দুর্বলটা অতিরিক্ত থাকতে হবে। নিচের কোনটি সর্বাধিক তীব্র অ্যাসিড? একটু আগে বললাম যে অ্যানায়নের আকার যার বেশি বড়, এই যে HI আয়োডিন আকার সবচেয়ে বড়, তাই সে তীব্র। হাইড্রোসিডগুলো অ্যানায়নের আকার দ্বারা বের করা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? ইজি প্রশ্ন। HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি? ক্ষারক বললে আমরা হাইড্রোজেনটা বাদ দিয়ে দিব, তাহলে CO3 2-। অ্যাসিড বললে যোগ করতাম। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার কোন বিষয়টি পরিবর্তন করে? মাত্রই বললাম সক্রিয়ণ শক্তি হচ্ছে এরকম পাহাড়ের মতো। প্রভাবক দিলে কি হয়? সক্রিয়ণ শক্তিটা কমে যায়, তখন ইজিলি কি বিক্রিয়ার স্পিড বেড়ে যায়। ঠিক আছে, বুঝতেছো পড়া? আচ্ছা, এই যে বলছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড বিভিন্ন বিক্রিয়ায় যদি প্রশ্ন করে অটো প্রভাবক কোনটা, প্রশ্ন করছে অটো প্রভাবক, পড়াইছি না ম্যাঙ্গানিজ 2+, আনসার হয়ে গেছে। ঠিক আছে, এইটা দেখো, এই যে অ্যাসিডও দুর্বল ক্ষারও দুর্বল, বলছিলাম দুইটাই যদি দুর্বল থাকে প্রশমন তাপ সবচেয়ে কম হয় 50-40। 50-40 পড়াইছি কিনা বলো? এই জিনিসটা যে ছক থেকে পড়াইলাম কিনা? প্রশমন তাপ পড়াইছি। কোনটি অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল? খুবই মজার একটা প্রশ্ন। কোনটি অনুবন্ধী অ্যাসিড ক্ষারক যুগল? অ্যাসিড ক্ষার যুগল। আচ্ছা, HCl এর অনুবন্ধী ক্ষার কি হবে? H+ হবে, আর Cl- হবে, তাই না? এটার অনুবন্ধী ক্ষার কি হবে? H+টা চলে যাবে, Cl- হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড কেন বাদ? এটা দেখো H2O এর যদি অনুবন্ধী অ্যাসিড বলি এটা H3O+ হবে, তাহলে অক্সিজেন কেন? এটা আবার কি? H এর সাথে H বাদ দিলে আবার কি থাকে? এটা তো মিলেই নেই। এটা দেখো H3O+, এইটা একটা অ্যাসিড, এবং অ্যাসিড যদি H+ ত্যাগ করে তখন সে ক্ষার হয়ে যাবে। অ্যাসিড আমরা জানি হাইড্রোজেন ত্যাগ করে, তখন সে কি হয়ে যাবে? ক্ষার হয়ে যাবে। অ্যাসিড হাইড্রোজেন ত্যাগ করলো, তাহলে এই যে দেখো এটা কি? ক্ষার। তো অনুবন্ধী অম্ল ক্ষার যুগল। ঠিক আছে, নির্দেশকের সাহায্যে কোন অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের শেষ বিন্দু নির্ণয় করা যায় না? যদি দুইটাই দুর্বল হয় তখন। এটাও মৃদু এটাও মৃদু, মৃদু অ্যাসিড মৃদু ক্ষারক সম্ভব না। H3PO2 এর ক্ষারকত্ব কত? একটু আগে একদম চিত্র এঁকে দেখাইছি। H3PO4 এবং H3PO3 চিত্র আঁকছিলাম, এখন আমি H3PO2টা আঁকতেছি। ফসফরাসের 5টা হাত, H3PO2, তাহলে এখানে অক্সিজেন, আমাদের এখানে একটা হাইড্রোজেন, 1 2 3 4, এখানে একটা হাইড্রোজেন। H3PO2 এ হচ্ছে স্ট্রাকচার। H3PO2 এর স্ট্রাকচার হচ্ছে এটা। হাইড্রোজেনের তৈরিতাকতা 2.1, ফসফরাসেরও 2.1, তাহলে এই হাইড্রোজেন কি কখনোই ইলেকট্রন ত্যাগ করবে না বা দিবে না একে। আর অক্সিজেনের যেহেতু 3.5, এটা বের হয়ে যাবে, যেহেতু মাত্র একটা H+ ত্যাগ করে, তাই এর ক্ষারকত্ব কত? মাত্র 1। অনেকেই 3 দেখে এটা 3 দাগায় দিবে, 3 কিন্তু না। 1 মোল অ্যাসিটিলিনকে পুরাতে কত মোল অক্সিজেন প্রয়োজন? 1 মোল অ্যাসিটিলিনকে পুরাতে, অ্যাসিটিলিনের সংকেত কমেন্ট করো সবাই। অ্যাসিটিলিন এর সংকেত কমেন্ট করো সবাই। অ্যাসিটিলিন মানে হচ্ছে ইথাইন। অ্যাসিটিলিন মানে কি? ইথাইন, C2H2।
এইটা হচ্ছে এসিটিলিন। কেউ একজন বলতে পারবা এই এসিটিলিনের পলিমার কি? এই এসিটিলিনের পলিমারটার নাম কি? দেখি কেউ বলতে পারে কিনা। আয়রন প্রভাবকের উপস্থিতিতে পলিমারটা কি? এই C2H2 সাথে আমি কি করব? পুরাবো, মানে অক্সিজেনের সাহায্যে পুরাবো। বলছে কত মোল অক্সিজেন লাগবে। তো মাথায় রাখবা যেই কয়টা কার্বন থাকে সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড দিতে হয়। যেই কয়টা কার্বন থাকবে সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। যেই কয়টা কার্বন থাকবে সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। দুইটা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি হবে। যেই কয়টা হাইড্রোজেন থাকবে তার অর্ধেক সংখ্যক পানি। তাহলে দুইটা হাইড্রোজেন আছে, তাই এখানে একটা পানি। ঠিক আছে, এখন অক্সিজেনের সমতা করো। ডান পাশে অক্সিজেন হচ্ছে 4টা, একটা 5টা। এখানে কয়টা? 5/2। এখানে কয়টা? 2টা। O2 2টা। তাহলে ডান পাশে 5টা, বাম পাশে 2টা। তো যদি আমি 5/2 দেই, 2 কাটাকাটি হয়ে 5টা থেকে যাবে। ডান পাশে 5টা কেমনে বুঝলাম? 2 2 4 আর 1 5। ডান পাশে 5টা অক্সিজেন, বাম পাশে অক্সিজেন হচ্ছে 2টা। তো 5টা কেমনে মিলাবো? 5/2 যদি দেই, 2 আর 2 কাটা, 5 রয়ে গেল। বুঝছি কিনা? প্রথম থেকে বলি, যে কয়টা কার্বন সেই কয়টা কার্বন ডাইঅক্সাইড দিব, যে কয়টা হাইড্রোজেন তার অর্ধেক সংখ্যক পানি দিব। 2টা কার্বন, 2টা কার্বন ডাইঅক্সাইড, 2টা হাইড্রোজেন, তাই একটা পানি। এরপরে আমি সমতা করব অক্সিজেনের। ডান পাশে 4টা আর একটা 5টা অক্সিজেন, বাম পাশে 2টা অক্সিজেন। 5/2 দিয়ে দিলাম, 2 কাটাকাটি হয়ে 5 রয়ে গেল। এই হচ্ছে আনসার। ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই যে এসিটিলিন, এর আয়রন প্রভাবকের উপস্থিতিতে প্রভাবকের নাম, যে উৎপাদের নাম, তার নাম হচ্ছে বেনজিন তৈরি হয়, তাই না? ওকে। গ্রিন দ্রাবক কোনটি? মনে রাখবা, এই যে কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। এই 31.1 ডিগ্রি সেলসিয়াসের নিচে, মানে সন্ধি তাপমাত্রার নিচে, এটা গ্রিন দ্রাবক। মানে হচ্ছে সে কোনো ক্ষতি করে না। ঠিক আছে, পরিবেশে ক্ষতি করে না, গ্রিন দ্রাবক। খেয়াল করো, কোন স্থানের মাটির পিএইচের মান 11, তার মানে সে হচ্ছে ক্ষারীয়। মাটিটা হচ্ছে ক্ষারীয়। সেই মাটিতে ফসল ফলানোর জন্য, ক্ষারীয় মানে কি? অনেক বেশি পিএইচটা কমাতে হবে। পিএইচ কমাবো কিভাবে? অম্ল যোগ করে। এই যে চুন, এটা ক্ষার। ডলোমাইট, ক্যালসিয়াম কার্বনেট ইন্টু ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্ষার। এই যে অ্যামোনিয়াম কার্বনেট, ক্ষার। অ্যামোনিয়া মানে ক্ষার না? অ্যামোনিয়া মানে তো ক্ষার। টিএসপি মানে কি? ট্রিপল সুপার ফসফেট। এই ফসফেট সার হচ্ছে অম্লীয় সার। বিশ্বাস হয় না? ফসফরিক অ্যাসিডের নাম শুনছো? H3PO4। ফসফরিক অ্যাসিড কি? অ্যাসিড না? তাহলে ফসফেট কি? ফসফেট হচ্ছে অম্লীয়। তো ট্রিপল সুপার ফসফেট অম্লীয়, পিএইচ এর মান কমায় দিবে। এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 10:30 ক্লাস আছে, আমি এখনই শেষ করে দিব। আমি যেই পেজে শেষ করে দিব ইনশাল্লাহ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত? tan ইনভার্স 14 মুখস্থ। H+ এর জন্য tan ইনভার্স 7, OH- এর জন্য tan ইনভার্স 7, দুটাকে যোগ করলে tan ইনভার্স 14। ঠিক আছে, মুখস্থ। মানুষের রক্তের পিএইচ 7.4, জুলজিতে কতবার পড়ছো? মুখস্থ। নিচের কোন বিক্রিয়ায় ক্যাপিয়ের একক ATM স্কয়ার? ক্যাপিয়ের একক বের করে কেমনে মনে আছে? ATM এর মাথায় ডেলেন মানে কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদে 2টা, বিক্রিয়কেও 2টা, এর তো একক আসবে না, এর এককে আসবে না। আচ্ছা, উৎপাদে 1টা, বিক্রিয়কে 2টা, তাহলে ATM ইনভার্স 1 হবে, হইল না। ডান পাশে 4টা, বাম পাশে কয়টা? বাম পাশে হচ্ছে 2টা, 4 - 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি? এই ক্ষেত্রে আমাদের হচ্ছে ATM স্কয়ার আসে। ঠিক কিনা? খেয়াল করো, ডান পাশে হচ্ছে 3 আর 1 4, বাম পাশে কয়টা? 2টা। এই যে সবগুলো কিন্তু গ্যাসিয়াস সমস্যা নেই। ডান পাশে 4টা, বাম পাশে 2টা, এটা আসে। আবার এখানে দেখো, ডান পাশে 4টা, বাম পাশে 2টা, তাহলে এইটাও আসে। আমাদের আনসার নিচে এইটা, আমরা এইটাই আনসার ধরবো। ঠিক আছে, বই এটা দিস। ওকে ভাইয়া, কোশ্চেনের নাম্বার মিলতেছে না। নতুন বই এটা নতুন এডিশনের বই। তুমি যেটা থেকে পড়তেছো সেটা হচ্ছে ওল্ড এডিশনের বই, আমার এটা নতুন এডিশনের বই। ঠিক আছে, কোন বিক্রিয়ায় পানি একটি অম্ল হিসেবে বিক্রিয়া করে? পানি অম্ল, এবং বলছে কোন অম্ল? ব্রনস্টেড লাউরি কিনা এটা বোঝার দরকার নাই।
পরিবেশ রসায়নে বুঝবা অম্ল কিনা এটা বুঝো। অম্ল মানে কি, সে একটা H প্লাস, অম্ল মানে কি, সেটা H প্লাস কি করবে, অম্ল হচ্ছে H প্লাস ত্যাগ করে, অম্ল কি করে H প্লাস ত্যাগ করে, আর ক্ষার কি করে H প্লাস গ্রহণ করে। আচ্ছা, তাহলে এখানে দেখতেছো H3O প্লাস, সে একটা পানির কাছে শুধুমাত্র পানির কথা আসবে, পানি কি করছে H প্লাস গ্রহণ করে H3O প্লাস হয়েছে, তার মানে সেইখানে ক্ষার হিসেবে কাজ করতেছে, সেইখানে ক্ষার হিসেবে কাজ করতেছে, সে গ্রহণ করছে। এইখানে দেখো ডিরেক্ট বিক্রিয়া হয়ে গেছে, এখানে তো আর পানির সাথে সালফার ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া হয়ে গেছে, তো এখানে আবার অম্ল ক্ষার হিসাবে আসবে কিভাবে। এইটাও দেখো ডাইরেক্ট বিক্রিয়া হয়ে গেছে, অ্যাসিড তৈরি হয়েছে, তো এখানে কোনো অম্ল ক্ষার হিসাবে আসবে না। এই যে পানি, এর সাথে একটা অ্যামোনিয়ার যেই একটা H, এটা সে দিয়ে দিছে, মানে পানির একটা H প্লাস অ্যামোনিয়াকে দিয়ে দিছে, যার ফলে অ্যামোনিয়া হয়ে গেছে অ্যামোনিয়াম আয়ন। আগে ছিল NH3, এখন H প্লাস পেয়ে সে হয়ে গেল NH4 প্লাস। আর পানি যেহেতু H2O ছিল, একটা হাইড্রোজেন ত্যাগ করে সে OH মাইনাস হয়ে গেছে, তার মানে সে অম্ল হিসেবে কাজ করছে। অম্ল কি করে, H প্লাস ত্যাগ করে। ওকে, আশা করি বুঝছো, আগেও পড়াইছি এটা। কোনটি রাসায়নিক বৈশিষ্ট্য, অম্লত্ব। খেয়াল রাখবা যে দ্রাব্যতা, গলনাঙ্ক, ঘনত্ব এগুলো কিন্তু রাসায়নিক বৈশিষ্ট্য না, অম্লত্ব। MSDS ল্যাবরেটরি চ্যাপ্টারে পড়াইছি, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি ডাটা স্কেল না, সার্ভিস না, স্কেল না, ডাটা শিট সেফটি ল্যাবরেটরি অধ্যায়ের পড়া। বিক্রিয়ার হারের একক কি, প্রতি একক সময়ে ঘনমাত্রার যে পরিবর্তন, প্রতি একক সময়ে ঘনমাত্রার যে পরিবর্তন, তার নাম হচ্ছে বিক্রিয়ার হার। প্রতি একক সময় মানে কি, নিচে সেকেন্ড, উপরে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের একক। প্রতি একক সময়ে যেই পরিমাণ ঘনমাত্রা পরিবর্তন হয়, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। তো আমাদের আজকে আমরা সলভ করলাম এই যে 134 পর্যন্ত। নেক্সট আমরা এখান থেকে শুরু করব, নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ 136 থেকে শুরু করবো। আমরা ম্যাক্সিমাম বেসিক আজকে ক্লাসে ক্লিয়ার করে ফেলছি, নেক্সট ক্লাসেও দেখবো আমরা শুধু দৌড়াবো। এই যে দেখো দুর্বলতম এসিড আমরা পারবো, এই যে রাস সাথে নিতে পারবো, তীব্রতা এসিডের কোনটা বেশি এগুলো দেখবা, এমনি পারতেছি। দেখো কোনটি প্রশমন তাপ সর্বাধিক পড়া হয়ে গেছে, দুর্বল এসিড, দুধে পিএইচ নিয়ন্ত্রণ, কর্মমুখী রসায়ন অধ্যায় পড়া শেষ, পিএইচ বিধিতে কোনটা ব্যবহার করব, ক্ষার ব্যবহার করব, ম্যাক্সিমাম পড়া কিন্তু হয়ে গেছে, বেসিক পড়া শেষ। আমরা শুধু প্রশ্ন সলভ করবো, ঠিক আছে। তো যারা যারা পেইড বেচে আসছো ক্লাসে ঢুকে যাও, বায়োলজি ক্লাস আছে, রাবি ভাই নিবে তোমাদের। যারা ফ্রি ক্লাস করতেছো তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো, কিরে কোর্সের এই যে 999 টাকা ফি, অনুশীলনী বস কোর্স, হোয়াটসঅ্যাপে নক দিলে পেমেন্টের নাম্বার দিয়ে দিবে, সেখান থেকে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।